10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনিয়মের চেষ্টা হলে কঠোর শাস্তির ঘোষণা মন্ত্রীর। জাতীয় স্বার্থ বিবেচনায় নিউমোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত। পিলখানা হত্যাযজ্ঞের 17 বছর আজ, এখনো বিচারের অপেক্ষায় শহীদ পরিবারগুলো। জুলাই অভ্যুত্থান পরবর্তী তদন্ত কমিশন রিপোর্ট দিলেও করা হয়নি বাস্তবায়ন, স্বজনদের হতাশা। আদানি চুক্তি ইস্যুতে নড়েচড়ে বসেছে সরকার। অসঙ্গতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ, জানালেন মন্ত্রী। ফলের বাজারে কারসাজি, চাহিদার অতিরিক্ত আমদানির পরও কমছে না দাম। রমজানে 2.5 লাখ মেট্রিক টন কমলা, মাল্টা, আপেল ও আঙুর আমদানি। চট্টগ্রাম কাস্টমসের রেকর্ড আয়। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজিন। প্রাথমিকভাবে 14টি উপজেলায় দেয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, জাতীয় স্বার্থ বিবেচনায় টার্মিনালের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিব সহ গঠিত 15 সদস্যের কমিটি। বৈঠকের পর সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেয়া হচ্ছে এই কার্ড। আগামী 10 তারিখ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশ বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর। এবং এটা বাংলাদেশে একযুগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। পরে সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি তার। অভিযোগ পেয়েছি যে কড়াইল বস্তিতে এবং ময়মনসিংহের কিছু অঞ্চলে আপনার কোনো মানুষ কিছু পরিমাণ টাকা চেয়ে লিস্ট করতেছে, আপনাকে ফ্যামিলি কার্ড দিব, এরকম করার অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা শুনেছি, আমরা খবর পেয়েছি। যারা এগুলো করতেছে এটা বেআইনি কাজ এবং বেআইনি কাজ করলে যে শাস্তি সেটা তাকে ভোগ করতে হবে। এর আগে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে সচিবালয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেন অর্থমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, নৌমন্ত্রী ও বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান সাংবাদিকদের জানান, জাতীয় স্বার্থ বিবেচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। বৈঠকে নিউমোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত নিতে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মশা নিধন ও পরিচ্ছন্ন নগর গড়তে সিটি প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাগরিকদের স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন 6 প্রশাসক। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা সিদ্ধান্ত হবে সংসদে। আর প্রতিমন্ত্রী জানান, কর্পোরেশনগুলোকে গতিশীল করতেই রাজনৈতিক নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ, খুলনা, গাজীপুর ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মঙ্গলবার সকালে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দেন যোগদানপত্র। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
যোগদানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন 6 প্রশাসক। এ সময় মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার নির্দেশনা দেন তারেক রহমান। সরকার প্রধানের সঙ্গে দেখা করার পর মানুষকে স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন প্রশাসকরা। মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। জুলাই বিপ্লবের পরে প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, সময় দিতে পারতেন না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবেন। আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। আমরা এই 6 মাসের প্রকল্প নিয়ে কাজ করতে ওনার সাথে কথা দিয়ে আসছি। প্রায়োরিটি ভিত্তিতে যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে একটা প্ল্যান 7 দিনের মধ্যে তৈরি করা এবং আগামী 6 মাসের মধ্যে সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। যে সকল সমস্যা আমরা চিহ্নিত করব, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা প্ল্যান নিব। সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি কর্পোরেশনকে গতিশীল করতে পারবেন বলে আশা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সংসদ। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, যদি আপনার এটা নিয়ে আলোচনা হবে, করে আলোচনাকে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। যেসব সিটি কর্পোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে বলেও জানান মির্জা ফখরুল। যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত সিটির প্রশাসকরা। নগরীর সমস্যা সমাধানে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানান তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 17 বছর কেটে গেছে পিলখানা হত্যাযজ্ঞের। নারকীয় সেই বিভীষিকা প্রতি মুহূর্তে তাড়া করলেও বিচারের অপেক্ষায় শহীদ সেনা পরিবার। 24-এর অভ্যুত্থানের পর গঠিত তদন্ত কমিশন রিপোর্ট দিলেও বাস্তবায়ন না করায় হতাশা আছে তাদের। তবে জাতীয় শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে ইফতারে দ্রুত বিচার সহ সব দাবি তুলে ধরতে চায় শহীদ সেনা অ্যাসোসিয়েশনের। মাসুদুর রহমানের রিপোর্ট। কর্নেল মুজিবুল হক ছিলেন তৎকালীন বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহ শুরু হলে থামাতে যান ব্যারাকে, কিন্তু ব্রাশ ফায়ারে ছিন্ন ভিন্ন হয় তার শরীর। শুধু হত্যা নয়, 3 তলা থেকে নিচে ফেলে দেওয়া হয় তার নিথর দেহ। সেই সময় পিলখানায় থাকা কর্নেল মুজিবের স্ত্রী বলছিলেন সেই ভয়ঙ্কর দিনের কথা। এখনো বিস্ময় সেই দিনের নির্মমতার কথা বলতে গিয়ে। পুরনো অ্যালবামে প্রতিদিন খুঁজে ফেরেন স্বামীর স্মৃতি আর খুঁজে ফেরেন এক প্রশ্নের উত্তর, কি কারণে এই ভয়াবহ হত্যাকাণ্ড। আমরা কোনো কারণও জানি না এটা আজও। এবং যে বর্বর অন্যায়ভাবে হত্যা, ওরা কিন্তু শুধু গুলি করে নাই, ওরা কিন্তু বেয়নের দিয়ে কচিয়েছে, কারো চোখ উপড়ে ফেলেছে, কারো চোয়াল ভেঙে ফেলেছে, জিহ্বা কেটে দিয়েছে। তা আমরা এই ফুটেজগুলো যখন দেখি প্রচুর প্রশ্ন আসে। আমরা কিন্তু এটা থেকে বের হতে পারি নাই, আর মনে হয় না আমরা বের হতে পারবো। কাজী নাজিয়া তাবাসসুম শহীদ মেজর কাজী মোসাদ্দেক হোসেনের মেয়ে। বিডিআর বিদ্রোহে বাবাকে হারানোর সময় তার বয়স ছিল মাত্র 8। যে কোনো মেয়ে বাচ্চা হিসাবে তার বাবাকে হিরো হিসাবে দেখে, আমিও আমার বাবাকে ওভাবেই দেখতাম। গ্রুপ অফ হিরোইন ড্রাগ ডিলার স্কেচ করে একটা মুভিং ট্রেন থেকে আর একটা মুভিং ট্রেনে উনি জাম্প করে। ওনার হিরোইজমকে রিওয়ার্ড করার জন্য উনি ওদিন যায়, বাট আনফরচুনেটলি উনি ওনার অ্যাওয়ার্ড না আসলে ওনার ডেড বডি ফেরত আসে। বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজর ছিলেন নুরুল ইসলাম। উত্তেজিত জওয়ানরা যখন সেনা কর্মকর্তাদের হত্যার প্রস্তুতি নিচ্ছেন, তখনই দাঁড়িয়েছিলেন ঢাল হয়ে। আমার বাবা যখন এইভাবে চেষ্টা করলো, পরে আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে ফেটে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে গণকবরে রাখে আমার বাবাকে। পরে আমরা 3 তারিখে আমার বাবার ডেড বডি পাই। অন্তর্বর্তী সরকারের পর নতুন করে কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। শহীদ সেনা অ্যাসোসিয়েশনের তাগিদ দ্রুত বিচার নিশ্চিতের। আমাদের সত্যি খুবই ভালো লাগছে, এই 17 বছরে প্রথম একজন রাষ্ট্রপ্রধান সে আমাদের সঙ্গে ইফতার করতে যাচ্ছে। কিন্তু আমাদের দাবি তো দুইটাই, শহীদের মর্যাদা দেওয়াটা, এটা বড়, সবচেয়ে বড় ওয়ান, আর হলো বিচার,
সঠিক বিচার যেটা। বিডিআর হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। শহীদ সেনা অ্যাসোসিয়েশনের দাবি হত্যাযজ্ঞের দিনটিকে শুধু জাতীয় দিবস ঘোষণা নয়, একই সাথে দিবসটিকে গ থেকে ক ক্যাটাগরিতে রূপান্তরের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী হিসেবে এবার শেখ হাসিনার নাম উঠে এসেছে। সাক্ষ্যে শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, নতুন কমিশনের তদন্তের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। এই হত্যাযজ্ঞ কেন ঘটল, নেপথ্যের কুশীলবী বা কারা, সে বিষয়টি উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তদন্ত কমিশনের রিপোর্টে। পাশাপাশি সাক্ষ্য প্রমাণে বেরিয়ে আসছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক এমপি ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকের নাম। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জাহিদি আদালতে ফজলে নূর তাপসের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন। সাহারা খাতুনের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য দেন মেজর মোকাররম আহমেদ। সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে প্রসিকিউশন জানায়, বিস্ফোরক মামলার সাক্ষীতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছে প্রসিকিউশন। ঘটনার পিছনে যে ঘটনা, এই অংশে একটা ষড়যন্ত্রের কথা বলছেন, একটা পরিকল্পনার কথা বলছেন, সেই অংশে তৎকালীন সময়ের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্পৃক্ত ছিল মর্মে ওনাদের বক্তব্যে এটা প্রকাশ পেয়েছে। পিলখানা হত্যাকাণ্ডে বিডিআরের 139 জন সদস্যকে মৃত্যুদণ্ড, 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 283 জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। তবে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিচারিক আদালতে এখনো চলমান। আসামিপক্ষের আইনজীবীর অভিযোগ, হত্যা মামলায় খালাস পেলেও প্রায় 1 যুগ ধরে দ্বিতীয় মামলায় কারাভোগ করছেন অনেকে। এই ঘটনায় যারা কুশীলব ছিলেন তারা আসামি হন নাই, যারা ফাইন্যান্সার ছিলেন তারা আসামি হন নাই, এবং যারা নিরীহ ছিলেন, যারা এই ঘটনার সাথে ছিলেন না, তারা আসামি হয়েছে বিভিন্ন মেয়াদে 2টো মামলায়। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রায় 1200 সাক্ষীর মধ্যে সম্পন্ন হয়েছে 302 জনের সাক্ষ্য গ্রহণ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবসে 57 সেনা কর্মকর্তা সহ 74 শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পিলখানার সেই নৃশংস ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র ছিল। 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে একথা বলেন সরকার প্রধান। হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে ন্যায় বিচার নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশ ও জনস্বার্থ বিরোধী যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। বাণীতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষীদের অমানসিক নির্যাতন করে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো হয় পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায়। তাতেও মেলেনি রেহাই, কারাভোগ করতে হয় 16 বছর। শুধু নিজের জীবন নয়, এই ঘটনায় অসংখ্য বিডিআর সদস্যদের পরিবারে নেমে আসে অন্ধকার। গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলামের সহযোগিতায় এম এ আজিমের রিপোর্ট। 25 ফেব্রুয়ারি 2009, এক ভয়ঙ্কর কালো দিন বাংলাদেশের ইতিহাসে। বিদ্রোহের নামে পিলখানায় চালানো হয় ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ। একই দিনে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে। ভয়ঙ্কর সেই হত্যাযজ্ঞের সাক্ষী ও আসামি সাবেক বিডিআর সদস্য বারেকুজ্জামান বারেক। হত্যাযজ্ঞের 16 বছর পর জামিনে মুক্তি মিলেছে, কিন্তু সারা শরীরে বয়ে বেড়াচ্ছেন অমানুষিক নির্যাতনের ক্ষত। বলছেন, মিথ্যা সাক্ষীর জন্য প্লাস দিয়ে তুলে নেওয়া হয়েছে নখ। নির্যাতনে ব্যবহার করা হয়েছে ধারালো অস্ত্র ও গরম পানি। সাক্ষী দাও, না হলে জেলে যাও, এগুলোই আর কি, না হলে ইয়া করো। এই জন্যে আপনার টর্চারিং করা হয়েছে, আপনার ফলকাটা চাকু ঢুকেছে পায়ে,
তারপর হাতের নখগুলোও তাক উঠে নিছে। বারেকুজ্জামানের ভাষায় অমানবিক সেই নির্যাতনের পরেও মুক্তি মেলেনি। কারাভোগ করতে হয়েছে 16 বছর। মামলার বোঝায় স্ত্রী সন্তানদের হাত পাততে হয়েছে দুয়ারে দুয়ারে। ছেলে জেলতে আসলে আমরা চলবে পাই না, ফিরবে পাই না, কিছু করে পাই না। জেলের তো ছেলে থাকে, জেলের তো খাওয়া লাগে, ছেলেও টাকা চায়, আমরা দিবে পাই না। জেল থেকে আসছে, ও তো কিছু করতে পারে না, ওর শারীরিকটাও অনেক সমস্যা। মানে আমি গার্মেন্টস করে চলতেছি। মামলার প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীরা বলছেন মামলাটি রাজনৈতিক অভিলাষ ও ষড়যন্ত্রের অংশ, তাই মূল ষড়যন্ত্রকারীরাই আছেন আসামি তালিকার বাইরে। রাজনৈতিক অভিলাষ আছে, দুরভিসন্ধি আছে, ষড়যন্ত্র আছে। এই বিষয়গুলো বিভিন্ন কর্মকর্তা, সেনা কর্মকর্তা যারা ক্ষতিগ্রস্ত সাক্ষী, তাদের মাধ্যমে এসেছে। এই কর্মকাণ্ড যারা ঘটিয়েছেন তারা আসামি হন নাই। এই মামলা, এই ঘটনায় যারা কুশীলব ছিলেন তারা আসামি হন নাই। যারা ফাইন্যান্সার ছিলেন তারা আসামি হন নাই। এবং যারা নিরীহ ছিলেন, যারা এই ঘটনার সাথে ছিলেন না, তারা আসামি হয়েছে। ভুক্তভোগীরা বলছেন দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্বে এসেছে। তাদের আশা বর্তমান বিএনপি সরকার বিডিআর হত্যাযজ্ঞের তদন্ত করতে যে নতুন কমিশনের কথা জানিয়েছে তার মধ্য দিয়ে উঠে আসবে এ ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সত্যিকার কারণ, আর মিলবে ভুক্তভোগীদের প্রতিকার। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলের আরও 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5 আগস্টের পর হওয়া হয়রানিমূলক মামলা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সালাউদ্দিন আহমদ। তবে মাদক, নারী ও শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে 23,865টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর 2 দফায় 2,208টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, যেসব মামলা নিছক রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে সেগুলোই প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর কোনো অপব্যবহার যাতে না হয় সেজন্য যাচাই বাছাই করতে একটি কমিটি করা হবে। 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি। এর আগে আমি এখানে আসার পরে 1006টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। আর যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বিগত ইন্টারিম সরকারের সময় উদ্যোগ নিয়েছিল, মার্ডার কেস বাদে অস্ত্র মামলা, নারী শিশু, এই বিষয়ে মামলাগুলো বাদে বাকি মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল। এটা যাতে কোনো অপব্যবহার না হয় সেজন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করার জন্য কি করা যায়, কিভাবে যাচাই বাছাই কমিটি করা যায় সেগুলো চিন্তা করছে। এদিকে 5 আগস্টের পর প্রতিহিংসামূলক মামলার বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের পরে আসামি করা হয়েছে বিভিন্নভাবে কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করব। মামলা দিয়ে কাউকে হয়রানি করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা তা যাচাই করা হবে। প্রসিকিউশনের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাদের কথাই বলছি। দায়িত্ব নেয়ার প্রথম দিনই প্রসিকিউশন টিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ দফতরে বৈঠক করেন তিনি। কিংবা কি অবস্থায় বৈঠক শেষে চিফ প্রসিকিউটর জানান, জুলাই হত্যাযজ্ঞের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা তা যাচাই করা হবে। এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয় সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয়ে আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কি প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। এদিকে ঘুষের বিনিময়ে রাজসাক্ষী বানানোর অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী HM তামিমের বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখব, এটা দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ যা নেওয়ার আমি নেব। এদিন এক বিবৃতিতে এই অভিযোগকে মিথ্যা দাবি করেন তাজুল ইসলাম। বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি তার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনে 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন মামলায় এই আদেশ দেন আদালত। এদিন 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের ব্যাংক হিসাব জব্দ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 ভিসির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গেল 1.5 বছর ধরে একাধিক মামলা করে দুদক। তালিকা থেকে বাদ পড়েনি শেখ রেহেনার স্বামী শফিক আহমেদ সিদ্দিকও। গত নভেম্বরে তার বিরুদ্ধে 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করে সংস্থাটি। মামলা তদন্তে শফিক সিদ্দিকের সম্পদের তথ্য যাচাইয়ে তার আয়কর নথি জব্দের আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। প্রাপ্ত তথ্যের বাইরে আর কোনো সম্পদ রয়েছে কিনা এবং আয় ব্যয়ের হিসাবের সঠিকতা যাচাইয়ের জন্য তার নথি জব্দের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত আজকে সেটি মঞ্জুর করেছেন। এদিকে ক্ষমতার অপব্যবহার করে 1000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ ও তার স্ত্রীর সব ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তার সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ জব্দ এবং তার ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছেন। অন্যদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য হারুনুর রশিদ ও মশিউর রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় আদানি গ্রুপের সঙ্গে করা বহুল বিতর্কিত বিদ্যুৎ চুক্তির ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করছে বিএনপি সরকার। চুক্তির বিভিন্ন অসঙ্গতি ও খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আদানি চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। শুভ খানের রিপোর্ট। 2017 সালে নভেম্বরে ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে 25 বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের 1600 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় 2023 সালের এপ্রিলে। আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় রিভিউ কমিটির প্রতিবেদনে আদানির বিদ্যুতের অস্বাভাবিক মূল্য অসম নানা শর্ত উঠে আসে, যেখানে বলা হয়েছে ভারত থেকে আমদানি করা বিদ্যুতের দাম যখন 4.46 সেন্ট ছিল, তখন আদানির সঙ্গে 8.61 সেন্টে চুক্তি করা হয়। দাম নির্ধারণে এক অদ্ভুত সূচক দেওয়া আছে চুক্তিতে। এতে আদানিকে প্রতি ইউনিট বিদ্যুতে 40 থেকে 50% বেশি হিসাবে বাংলাদেশ প্রতি বছর আদানিকে 50 কোটি ডলার বা 6000 কোটি টাকা দিচ্ছে। 25 বছর চুক্তির মেয়াদে 1000 কোটি ডলার বাড়তি নিয়ে যাবে তারা। চুক্তিটি বাংলাদেশের জন্য আত্মঘাতী হিসেবে উল্লেখ করে এর শর্ত পুনর্বিবেচনা বা বাতিলের সুপারিশ করা হয়েছে। জাতীয় কমিটির ওই প্রতিবেদনের সুপারিশ নিয়ে সম্প্রতি সচিবালয়ে সরকারের মন্ত্রী, আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনা ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, আদানির চুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সব বিধিবিধান ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আদানির ব্যাপারটা অনেক বড়, এটা সম্বন্ধে সরকার এই বিগত সরকার একটা কমিটিও করে দিয়েছিল, রিপোর্টও করেছে। সবচেয়ে আগে বাংলাদেশকে রেখে আমরা কাজ করছি যাতে বাংলাদেশের সাশ্রয় হয়। আদানি সহ বিগত আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অসম চুক্তিগুলোর বিষয়েও ভাবা হচ্ছে বলে সময় সংবাদকে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। অন্যান্য যে অসম যে বিদ্যুৎ চুক্তিগুলো আছে স্যার, সবই আমরা দেখছি, কিন্তু সময় লাগবে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে বর্তমানে 136টি বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন সক্ষমতা 32,332 মেগাওয়াট, আর সর্বোচ্চ চাহিদা 17,000 থেকে 18,000 মেগাওয়াট। তা সত্ত্বেও বাংলাদেশকে বিদ্যুৎ আমদানি করতে হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। জমে উঠেছে রাজধানীর ঈদবাজার, নান্দনিক পোশাকে জমজমাট বিপণী বিতান। এবার মেয়েদের কেনাকাটায় নতুন মাত্রা, ফার্সি সালোয়ার গরম মাথায় রেখে অনেকেই কিনছেন আরামদায়ক কাপড়। অবাক করার মতো তথ্য হলো, রমজান সামনে রেখে 2,211 কোটি টাকা মূল্যের 2.5 লাখ মেট্রিক টন কমলা, আঙুর, আপেল এবং মালটা আমদানি করেছে বাংলাদেশ। আর এই ফল আমদানি থেকেই চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব পেয়েছে 2,500 কোটি টাকার বেশি। অথচ রেকর্ড আমদানির পরেও নানা অজুহাতে বেড়েছে সব ধরনের ফলের দাম। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চলতি 2025-26 অর্থ বছরের 7 মাসে চট্টগ্রাম বন্দর থেকে 557 কোটি টাকা মূল্যের 86,991 মেট্রিক টন আপেল, 520 কোটি টাকা মূল্যের 44,456 মেট্রিক টন আঙ্গুর, 438 কোটি টাকা মূল্যের 50,316 মেট্রিক টন মাল্টা এবং 496 কোটি টাকা মূল্যের 56,995 মেট্রিক টন কমলা খালাস হয়েছে, যার পুরোটাই এখন রমজানের বাজার দখল করে আছে। আমদানিকৃত ফলগুলো আমরা অতি দ্রুত ক্লিয়ার করার জন্য পরীক্ষা এবং শুল্কায়ন সেকশনকে এটা বলা আছে, যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে এটা ক্লিয়ার হয় এবং এটা বাজার ধরতে পারে। মূলত মিশর এবং চায়না থেকে মাল্টা, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও মালদোভা থেকে আপেল, ভারত থেকে আঙ্গুর, চীন থেকে কমলা আমদানি করে বাংলাদেশ। চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি হলো কমছে না ফলের দাম। ফলের বাজারও ভর করেছে নানামুখী অজুহাত। প্রত্যেকটা আমদানিকৃত ফলে প্রতি ইম্পোর্টারের পার কন্টেনারে 5 থেকে 12-15 লক্ষ টাকা লোকসান হচ্ছে। বিশেষ করে বর্তমানে পাইকারি পর্যায়ে 20 কেজি আপেলের কার্টন 3,700 থেকে 6,000 টাকা, 8.5 কেজির কমলার কার্টন 1200 থেকে 1800 টাকা, 10 কেজি আঙ্গুরের কার্টন 2800 থেকে 3,500 টাকা এবং 14 কেজি মাল্টার কার্টন বিক্রি হচ্ছে 3,000 থেকে 4,000 টাকা দরে। ফল আমদানিতে 136% শুল্ক আদায় করা হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। দাম না কমার সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিউটি, যেটা 136% নেওয়া হচ্ছে। আমরা 80 টাকার ফলে 110 টাকা ডিউটি দিতে হচ্ছে। রেকর্ড পরিমাণ খালাসের পরও চট্টগ্রাম বন্দরে বর্তমানে 1,233 ইউজবা 625 বিশেষায়িত রেফার কন্টেনার অবস্থান রয়েছে। অধিকাংশ রেফার কন্টেনারে আমদানিকৃত ফল বোঝায়। এগুলো খালাসের জন্য বন্দরের সকল কার্যক্রম চলমান আছে, কোথাও কোনো প্রতিবন্ধকতা এই মুহূর্তে নাই। আশা করা যাচ্ছে এগুলো দ্রুত খালাস হয়ে যাবে এবং বাজারে পৌঁছে যাবে। অবশ্য ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর আমদানি হয়েছে 1,076 কোটি টাকা মূল্যের 47,000 মেট্রিক টন। আর আমদানিকৃত খেজুর থেকে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে 481 কোটি টাকা। এর বাইরে আমদানিকৃত 4 ধরনের ফল থেকে 2,577 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বিদেশ থেকে আমদানি করা এইসব ফলে এখন দেশীয় বাজার সয়লাভ হয়ে পড়েছে, আর এর ফলে মার খেয়ে যাচ্ছে দেশীয় ফল। অথচ কম দামের পাশাপাশি পুষ্টিগুণে বিদেশি ফলের চেয়ে উন্নত দেশীয় ফল, এমনটি বলছেন পুষ্টিবিজ্ঞানীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2025 সালে মার্কিন বাজারে তৈরি পোশাকের আমদানি কমলেও রফতানি বেড়েছে বাংলাদেশে। বছর ব্যবধানে দেশটির বাজারে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 12%, এমন তথ্য দিয়েছে অটেক্সা। এদিকে যুক্তরাষ্ট্রের চীনের হারানো বাজার দখলে দ্রুত এগিয়ে দেশটিতে শীর্ষ পোশাক রফতানিকারক দেশ ভিয়েতনাম। ট্রাম্প প্রশাসনের শুল্ক ধরে অস্থির চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও একক বড় রফতানি গন্তব্যে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস অটেক্সার হালনাগাদ প্রতিবেদনের তথ্য 2025 সালে 7,788 কোটি মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা আগের বছরের তুলনায় 1.74% কম। কারণ শুল্ক বৃদ্ধিতে আমদানিকারকদের খরচ যেমন বেড়েছে, তেমনি টান পড়েছে ভোক্তার পকেটেও। যদিও দেশটির বাজারে শুল্কচাপ কিংবা চাহিদা কমার আঁচ অল্পই লেগেছে বাংলাদেশের রফতানিতে। বছর জুড়ে দেশটিতে বাংলাদেশি উদ্যোক্তারা রফতানি করেছেন 820 কোটি ডলারের তৈরি পোশাক, প্রবৃদ্ধি হয়েছে 11.71%। ট্রাম্প প্রশাসন একটা সারা বিশ্বকে টালমাটাল করে ফেলছে বিভিন্ন হুমকি ধমকি বা বিভিন্ন কথাবার্তা বললে টেরিফ নিয়ে, সেই টালমাটালে আমরাও পড়েছি। পরবর্তীতে আমাদেরকে 20% এবং ইন্ডিয়াকে ছিল কত 50, চায়নাকে মোটামুটি ভালো অবস্থা আমরা ছিলাম। যেহেতু আমেরিকা তারা বাড়ি খেয়ে গেল, তারা এই মার্কেটটা ধরেন তাদের ইন্ডাস্ট্রি টিকে রেখেছে, তারা ইউরোপে কিন্তু প্রাইস কমাই অর্ডার নিয়ে দিল। সেখানে আমরা প্রতিযোগিতায় আমরা পিছিয়ে গেলাম। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে সর্বোচ্চ 21% বাজার দখল করে আছে ভিয়েতনাম। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের বাজার হিসা 13.66%, আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের তৈরি পোশাক দখল করে আছে 10.53% বাজার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মেয়র পদে নির্বাচন করার জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই অংশ নেবে এনসিপি, এমনটা জানিয়ে দ্রুত নির্বাচনের রূপরেখা দেওয়ার দাবি জানান আসিফ। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তি সেহরির আয়োজনে অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে নিজেদের সাথেই প্রতারণা করেছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির সংসদ সদস্যদের জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংসদে ও রাজপথে জুলাই সনদ বাস্তবায়নের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আসিফ মাহমুদ। এ বিষয়ে প্রাথমিকভাবে দলের একটা ফোরামে আলোচনা হয়েছিল এবং সেখান থেকে দলের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে এ বিষয়ে প্রাথমিকভাবে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে। সরকারের পক্ষ থেকে একটা খুবই সুস্পষ্ট রূপরেখা প্রয়োজন। জুলাই সনদের প্রতি যে ম্যান্ডেট সেটা আদায় করে নিয়ে আসাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেটা আমরা যে কোনো ফরম্যাটে হোক সেটা আদায় করার জন্য আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো। সংসদে আমাদের প্রতিনিধিরা কথা বলবেন এবং আমরা রাজপথেও কর্মসূচির দিকে যাব। রাজশাহীর অন্তত 25টি স্পটে প্রতিদিন বসে রমরমা জুয়ার আসর। জুয়ার বোর্ড পরিচালনার সঙ্গে জড়িতরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে মুখ খোলেন না কেউ। তবে পুলিশ বলছে তথ্য পেলেই চালানো হবে অভিযান, গ্রেফতার করা হবে মূল হোতাদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। টাইম কাটাছে, টিপ নাই ফিপ নাই বসে আছে, এইলে তুলেন না তো বড় ভাই, এইলে তো খারাপ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পুঠিয়া শাখার ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম প্রতিদিন লাখ টাকার জুয়া খেলেন তিনি। সময় সংবাদের হাতে এসেছে তার জুয়া খেলার এই ভিডিওটি দেখিয়ে জুয়ার টাকার উৎস নিয়ে প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেননি ইব্রাহিম। কিছু বলার আছে? ভুবনমোহন পার্ক শহীদ মিনারের পূর্ব পাশের ভবনটির 2 তলায় দুপুর থেকে ভোর পর্যন্ত চলে রমরমা জুয়ার আসর। বিষয়টি সবাই জানলেও প্রভাবশালীদের ভয়ে মুখ খোলেন না কেউ। এছাড়া পানি উন্নয়ন বোর্ড অফিসের বিপরীতে স্টেডিয়াম মার্কেটের নিচের গেটে তালা ঝুলিয়ে 3 তলার উপরে চলে জুয়া খেলা। শিরোইল বাস টার্মিনালে চলা জুয়া খেলার চিত্র উঠে এসেছে ভিডিওতে। এছাড়া লক্ষ্মীপুর কাঁচাবাজারের এই বাড়িটিতে সন্ধ্যার পর থেকে চলে জুয়া। নগরীর প্রায় 25টি স্পটে বসে জুয়ার বোর্ড। জুয়ার টাকা জোগাড় করতে চুরি, ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন জুয়ারিরা। এতে উদ্বিগ্ন নগরবাসী। জুয়ার টাকা জোগাড় করতে যে চুরি ছিনতাই অবনত হচ্ছে। সরকারকে শক্ত হাতে দমন করতে হবে এগুলো। জুয়া খেলা তো টোটালি একটা অসামাজিক এবং দেশকে অস্থিরতা করার একটা বা যুব সমাজকে অস্থিরতা করার একটা প্রক্রিয়া হতে পারে। যারা জুয়া খেলছে অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। পুঠিয়া শাখার ম্যানেজারের জুয়া খেলার বিষয়টি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানকে জানালে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান। আর রমজানেও জুয়ারি দেন নানা টালবাহানা। আমাদের যেটা প্রশাসনিক যে নিয়ম আছে, যদি উনি সত্যি এরকম হন ওনাকে ব্যবস্থা নেওয়া, ওনাকে ডাকা হবে, শোনা হবে, আরও যা ব্যবস্থা সেভাবে হবে। টাইম কাটাছে, টিপ নাই ফিপ নাই বসে আছে, এইলে তুলেন না তো বড় ভাই, এইলে তো খারাপ। পুলিশ জানায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জুয়ার বোর্ড যারা চালায় ও খেলে তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা জুয়া, মাদক এইরকম যেগুলো অপরাধ, বিশেষ করে ক্রাইম এগেনস্ট প্রপার্টি, এগুলো নিয়ে কাজ করছি। ইতোমধ্যে এই চলতি মাসে আমরা কিন্তু বেশ কয়েকজন জুয়ারকে গ্রেপ্তার করেছি। গত 1 বছরে জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হয়েছে 56 জন জুয়ারি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। লাইসেন্সের শর্ত না মেনে অবাধে দেশি মদ বিক্রি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের 3টি দোকানে। স্থানীয়দের অভিযোগ, যাচাই বাছাই ছাড়া অবাধে বিক্রি হওয়ায় স্কুল কলেজ পড়ুয়া কিশোর তরুণরাও সেবন করছে এসব দেশীয় মদ। এতে প্রকাশ্যে বেড়েছে ইফটিজিং, ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এমন কর্মকাণ্ডে উদ্বিগ্ন খোদ পুলিশও। তবে এ নিয়ে কথা বলেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিনে দুপুরে প্রকাশ্যে মদ পান করছে 3 কিশোর। চাঁপাইনবাবগঞ্জ সদরের আমনুরা এলাকার প্রতিদিনের চিত্র এটি। সদর উপজেলার আমনুরা ছাড়াও আতাহার ও রহনপুরে মোট 3টি দেশি মদের দোকান রয়েছে, যাদের লাইসেন্স দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ম অনুযায়ী 21 বছরের বেশি বয়সী অমুসলিম নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, চা শ্রমিক এবং চিকিৎসার কারণ দর্শানো সাপেক্ষে নির্দিষ্ট মুসলিম অনুমতিপ্রাপ্তরা এসব দোকান থেকে মদ কিনতে পারবেন। তবে স্থানীয়দের অভিযোগ, অবাধে বিক্রি হওয়ায় স্কুল কলেজ পড়ুয়া, অপ্রাপ্ত বয়স্ক কিশোর তরুণরাও সেবন করছে মদ।
24 ঘন্টায় এই ভাটিগুলো বা এই ইয়াগুলো দোকানগুলো এগুলো খোলা থাকে। যত্রতত্র যে কেউ যে মদ খাচ্ছে। তরুণরা টাকা কোথায় পাবে? এরপরে তারা চুরির দিকে ঝুঁকে যাচ্ছে। মাতাল অবস্থায় রাস্তায় হচ্ছে যে চলাফেরা করছে, নারী বা মহিলাদেরকে হচ্ছে যে বিভিন্ন ধরনের অসম্মানজনক হচ্ছে কথাবার্তা বলছে। এদিকে মাদক সেবীদের সংখ্যা বাড়ায় প্রকাশ্যে বেড়েছে ইফটিজিং, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। এতে আতঙ্কিত বাসিন্দারা। এমন পরিস্থিতির জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দুষছেন তারা। রাত হলে মানে 8টার পর থেকেই কিন্তু এই রাস্তায় কিন্তু ডাকাতির ঘটনা ঘটে। বাচ্চা কোনো দেখা দেখি নাই, মানে গেলেই মাল দেয়। পারমিট আছে সবারই, ম্যাক্সিমামই পারমিট আছে। কতজন আপনাদের এখানে? যে দোকান ডিলিংস করে সে সবকিছু বলতে পারবে। আইন প্রয়োগকারী সংস্থা নিশ্চয়ই আমরা আশা করি এবং লক্ষ্য করি যে এদেরকে প্রশ্রয় দিবে না এবং যথাযথ ব্যবস্থা নেবে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মকর্তা। মদের দোকানের এমন কর্মকাণ্ডে উদ্বিগ্ন খোদ পুলিশও। আমরা সেখানে টহল কার্যক্রম পরিচালনা করছি যে কোনো অপ্রাপ্তবয়স্ক বা যার বাংলা মদ বা মদ খাওয়ার লাইসেন্স নেই এই ধরনের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এগুলো খাচ্ছে কিনা সেটা আমরা মনিটরিং করছি। পুলিশের তথ্য মতে গত বছরের 8 মার্চ আতাহারে মদের দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত মজুত করা 3155 বোতল দেশি মদ জব্দ করে সেনাবাহিনী। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। পাবনায় প্রভাবশালী ও মাদকসেবীদের দৌরাত্মে সরকারি আশ্রয়ণ প্রকল্প ছাত্রে বাধ্য হচ্ছেন সুবিধাভোগীরা। কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের এখন ভুতুড়ে অবস্থা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। সবুজ মোল্লার রিপোর্ট। প্রভাবশালী ও মাদকসেবীদের দৌরাত্মে সরকারি আশ্রয়ণ প্রকল্প ছাড়তে বাধ্য হচ্ছেন সুবিধাভোগীরা। তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। পাবনা সদর উপজেলার ভবানীপুর এলাকায় গৃহহীন, ভূমিহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয় আশ্রয়ণ প্রকল্প। অভিযোগ রয়েছে হুমকি দিয়ে চাঁদা দাবি করায় সুবিধাভোগীরা আশ্রয়ণ কেন্দ্র ছাড়তে বাধ্য হচ্ছেন। শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে মাদকসেবীদের বিরুদ্ধে। বাসিন্দারা চলে যাওয়ায় ঘরগুলোতে ঝুলছে তালা। ঘরের আঙ্গিনাও দখল করেছে প্রভাবশালীরা। পরিণত হয়েছে বখাটেদের অভয় আশ্রমে। স্থানীয় লোকের বেশি গাইজোর বেশি, অনেক দূরেতে যারা আসে তারা এখানে থাকতে পারে না, সমস্যা আছে। কোনো ঝগড়াটি, মারামারি, গন্ডগোল, কাটাকাটি, মারামারি এই সপ্তাহ দিন না হয় সেটা আমরা চাই। বস্তির লোক নেই, আগে লোক ছিলি, এখন লোক নেই, খালি চলেই যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। তারা যদি আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করে কিংবা আমাদেরও তদন্তে যদি এটা আমরা পাই, তাহলে অবশ্যই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে, পুলিশ এবং অন্যান্য তাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই তাদেরকে এরকম কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশ্রয়ণ প্রকল্পে মোট 110টি ঘর থাকলেও বর্তমানে বসবাস করছেন 8 থেকে 10টি পরিবার। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের 16,000 ছাত্রের জন্য মাত্র 216টি আসনের 3টি হল। তার উপর দীর্ঘদিন ধরে হলগুলো বন্ধ। শিক্ষার্থীরা বলছেন কলেজের নিজস্ব আবাসন না থাকায় বেশি অর্থ খরচ করে বাইরে মেসে বা ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে তাদের। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হল খুলে দেওয়ার দাবি তাদের। এ নিয়ে কোনো সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। পরিত্যক্ত ভবনে খসে পড়েছে বেশিরভাগ অংশের পলেস্তরা, ভেঙে গেছে দেওয়াল, আগাছায় পূর্ণ আশপাশের জায়গা। অথচ এটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শেরিবাংলা ছাত্রাবাস। 2009 সালে সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর বন্ধ হয়ে যায় শেরিবাংলা, শহীদ তিতুমির ও শহীদ আক্তার আলী মুন হল। এগুলোর মধ্যে 2016 সালে আক্তার আলী মুন হল ও 2019 সালে শহীদ তিতুমির হল সংস্কার করা হয়। এরপরও চালুর উদ্যোগ নেয়নি প্রশাসন। এখনো বিধ্বস্ত শেরিবাংলা হল। শিক্ষার্থীরা বলছেন কলেজের নিজস্ব আবাসন ব্যবস্থা না থাকায় বেশি অর্থ খরচ করে বাইরে মেসে বা ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে তাদের। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হল খুলে দেওয়ার দাবি তাদের। প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থী আমাদের এই কলেজে ভর্তি হয়। সবচেয়ে বড় সমস্যা হলো এখানে থাকার সমস্যা। হল না থাকার কারণে রেগুলারলি যাতায়াত করার সমস্যা। যাতায়াতের দিকে যদি খেয়াল করি তাহলে আমাদের যাতায়াতে অনেক টাকা খরচ হয়। যারা দূর থেকে আসে ঠিকমতো পড়াশোনা কভার করতে পারে না, ক্লাস করতে পারে না। আমরা যেহেতু দূর থেকে আসা যাওয়া করি সেক্ষেত্রে আমাদের হলটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। অবশ্য এ নিয়ে গতানুগতিক আশ্বাস কলেজ কর্তৃপক্ষের। বন্ধ থাকার ফলে এই হলগুলোতে বসবাসের অযোগ্য অনেক কাজ বাকি আছে। হলগুলো কোনো সীমানা প্রাচীর নেই, এখানে ছিনতাইকারী রাখরা হয়ে পরিণত হয়ে গেছে।
এ বিষয়ে আমরা আসলে আমাদের কলেজ প্রশাসন, শিক্ষা প্রশাসনের যোগাযোগ করেছে বিভিন্ন সময়, তারাও চেষ্টা করছেন। আমরা প্রকৌশল যে আছে, শিক্ষা প্রকৌশল অফিস আছে, তাদেরকে বলেছি এটা মেরামত করে দেবে। তারা এটা যদি বসবাসের উপযুক্ত করে দেয় তাহলেই এটা চালু হতে পারে, এবং আমরা ছাত্রদের জন্য আরও যাতে হোস্টেল চালু হয় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে আছি এবং চেষ্টায় আছি। কর্তৃপক্ষের তথ্য মতে সরকারি আজিজুল হক কলেজের 30,000 শিক্ষার্থীর মধ্যে অর্ধেকই ছাত্র। আর আক্তার আলী মুন হলে 96টি, তিতুমির হলে 80টি ও শেরেবাংলা হলে আসন সংখ্যা মাত্র 40টি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। রমজানে বদলে গেছে রাজধানীর শপিং মলের দৃশ্যপট। নান্দনিক ডিজাইন আর ট্রেন্ডি পোশাকে যেমন রঙিন হচ্ছে বিপণী বিতানগুলো, তেমনি আনাগোনা বাড়ছে ক্রেতাদের। এবার মেয়েদের কেনাকাটায় নতুন যোগ হয়েছে ফার্সি সালোয়ার। নতুন ট্রেন্ড আর বৈচিত্র্যময় ডিজাইনের মিশেলে জমে উঠেছে এবারের রাজধানীর ঈদ বাজার। মেয়েদের পোশাকের দিক থেকে এবার বেশি নজর কাটছে ভিনদেশি স্টাইলিশ সালোয়ার কামিজ। এসেছে নান্দনিক ডিজাইনের সারারা, গারারা আর কট সেটও। থ্রি পিসের মধ্যে ফার্সি স্টাইলের নতুন প্যান্ট এসেছে, তারপর হচ্ছে নিউ কিছু কালার এসেছে, তারপর টু পিস ভালো এসেছে, কটের মধ্যে তো কতগুলি কালেকশন আসছে, কুর্তি আসছে নতুন, এগুলি খুব ভালো যাচ্ছে আমাদের এই বাড়িতে। এক্সক্লুসিভ কালেকশনের পোশাক যেন মিস না হয়ে যায়, তাই রমজানের শুরু থেকেই রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো। ফার্সি সালোয়ারের মধ্যে লাইক পাকিস্তানে অনেক ট্রেন্ড ফার্সি সালোয়ার, প্লাস বাংলাদেশেও এই ট্রেন্ডটা এখন চালু হয়েছে। সো ওই টাইপের কিছু খোঁজার চেষ্টা করতেছি, প্লাস হচ্ছে দেশীয় ফিউশন আর কি ক্রিয়েট করে আর কি একটা নতুন কিছু। একটা হচ্ছে সিম্পলের মধ্যে একটু, আর অন্যটা হচ্ছে একটু কমফোর্টেবল হবে আর কি এরকম। যেমন আমি হচ্ছে বোক বাই প্রিন্স থেকে একটা ড্রেস নিয়েছি একটু গর্জিয়াসের মধ্যে, আর সেলোর থেকে একটা ড্রেস নিয়েছি, এটা কমফোর্টেবল আর কি। অনেক নিউ কালেকশন দেখেছি, এখন কনফিউজড হয়ে গেছে। আমরা মেইনলি 4 জন ফ্রেন্ড একসাথে এসেছি সেম টাইপের ড্রেস কেনার জন্য। সো এখন দেখা যাচ্ছে যে লাইক একজনের পছন্দ হলে আরেকজনের হচ্ছে না, সাইজ মিলছে না। গরমের কথা মাথায় রেখে অনেকেই ঝুঁকছেন আরামদায়ক পোশাকের দিকে। পাকিস্তানি ড্রেসগুলো এবার ট্রেন্ডিতে চলছে, তাছাড়া একটু গরম পড়বে তো এটার জন্য একটু কমফোর্টেবল ফিল হয়, এমন কাপড়ই মানে সবাই খুঁজতেছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ভিড়, সেই সঙ্গে বাড়বে বিক্রিও, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ভোর থেকেই কেনাবেচায় সরগরম সিরাজগঞ্জের সবজির বাজার। সেই খবর জানাতে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। ভোর থেকে কিন্তু ক্রেতা বিক্রেতার ভিড়ে হাকডাকে জমজমাট হয়েছে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজি বাজার। আমরা দেখছি যে আজকে শীতকালীন যে সবজি সহ অন্যান্য যে সবজি রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ অনেকটাই বেড়েছে, যে কারণে গত 2 দিনের তুলনায় অর্থাৎ রমজানের শুরুতে যে দাম ছিল সেই তুলনায় আজকে কিন্তু অনেক কিছু কিছু সবজির দাম কমেছে। যেমন আমরা যদি বলি যে লেবুর দাম সেটি ছিল কিন্তু 50 থেকে 60 টাকা হালি, সেটি কিন্তু কমে 30 থেকে 40 টাকা হয়েছে। এছাড়া অন্যান্য যে সবজির দামগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। এদিকে ক্রেতাদের সাথে কথা হচ্ছে, তারা কিন্তু আসলে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে। তারা যেটি বলছে যে রমজানকে কেন্দ্র করে দাম বাড়ানোর একটি অভিযোগ করেছেন, কিন্তু বিক্রেতারা সেটিকে আসলে অস্বীকার করছেন। বিক্রেতারা যেটি বলছে যে সরবরাহ, সব ধরনের সবজির সরবরাহ কিন্তু আসলে বেড়েছে, যে কারণে তাদের কিন্তু এই সবজির দামও একটু আসলে কম রাখছে তারা, সেটি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন। আমি যদি একটু বলি যে আজকের যে বাজার দরটি রয়েছে, আমরা দেখছি যে টমেটো বেশ ভালো আমদানি, সরবরাহ বেশ ভালো বেড়েছে, এবং সে কারণে কিন্তু আমরা যেটি দেখছি যে এই টমেটোর কেজি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, এবং অন্যান্য যে সবজি রয়েছে আমি যদি বলি যে বেগুন বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, কাঁচা কলা বিক্রি হচ্ছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, আলু বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকা, আদা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা। এবং এই সবজি বাজারটি সবচেয়ে বড় পাইকারি বাজার, এবং এখান থেকে আসলে ব্যবসায়ীরা, যারা খুচরা ব্যবসায়ী রয়েছে, তারা এখানে পাইকারি দামে সবজি কিনে নিয়ে বিভিন্ন হাট বাজার আসলে বিক্রি করে থাকেন। এবং আমরা যেটি দেখছি যে সব ধরনের সবজি কিন্তু এখনো আসছে, এখন পুরোপুরি বাজারটি
জমে ওঠেনি। আমরা যেটি দেখছি যে বিভিন্ন জায়গায় যারা কৃষকরা, যারা প্রান্তিক কৃষকরা রয়েছে, যারা এই সকল সবজি তারা উৎপাদন করে, বিশেষ করে যদি আমি বলি যে সিরাজগঞ্জের যে চরাঞ্চলগুলো রয়েছে, সেই চরাঞ্চলে কিন্তু আসলে সবজিগুলো উৎপাদন হয়। তাছাড়া অন্যান্য উপজেলার কৃষকের মাঠ থেকে সরাসরি সবজি বাজারে আসে এবং এখান থেকে জেলার বিভিন্ন জায়গায় কিন্তু আসলে হাট বাজারে চলে যায়। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সবজি বাজারের সবশেষ খবর। যুক্ত ছিলাম সিরাজগঞ্জে। আবারও ধস নেমেছে জয়পুরহাটের আলুর বাজারে, তাই বাম্পার ফলন তোলার পরও হাসি নেই কৃষকের মুখে। উৎপাদন খরচ তোলা তো দূরের কথা, পানির দরে আলু বিক্রি করে দিশেহারা তারা। বছর বছর এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়াতে জয়পুরহাটে আলু ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদন। দাম নাই, আলু লাগে কি করব? জয়পুরহাট সদর উপজেলার ধারকি ঘনপাড়া গ্রামের কৃষক আজিজার রহমান গত বছরের লোকসানি হিসাব পুষিয়ে নিতে এবারও 6 বিঘা জমিতে আলু লাগান তিনি, কিন্তু বিধিবাম। প্রতি বিঘায় 35 থেকে 40 হাজার টাকা খরচ হলেও বিক্রি করে উঠছে 20 থেকে 25 হাজার টাকা। এমন পরিস্থিতিতে আজিজার রহমান সহ দিশেহারা কৃষকরা আগামীতে আর আলু চাষ করতে চান না। গত বছর 6 বিঘা জমি আলু লাগাইছিলাম, কিন্তু ন্যায্য মূল্য পাইনি। এবারে তো একই অবস্থা, 3 বিঘা জমি আলু বিক্রি করে দিছে আর 3 বিঘা জমি মাঠে এখনো আছে। কি করবো এইলে আমি হতাশা। কামলার দাম বহু 700-800 হাজার টাকা দেওয়া লাগে। তারপরে ওই জমির আপনার চাষের দাম বেশি, ঔষধের দাম বেশি, পানি সিঁচার দাম বেশি, প্রত্যেকটা খরচ বেড়ে যায়। কাজে আমরা আলু আবাদ করে আর আমাদের পড়তে আসে না। গত বছর আলুতে আমাদের প্রচুর লস, স্টোরে রেখেছিলাম, সেখানে বিক্রি করা যায় না, সব ছাড়ে ছুড়ে চলে এলাম। এবছর আবার নতুন করে আলু লাগালাম, লাগে দেখতেছি একই অবস্থা। পাইকারি আড়তদাররা বলছেন মৌসুমের শুরুতে প্রতি মণ আলুর বাজার ছিল 12 থেকে 1300 টাকা, অথচ বর্তমানে সেই আলু প্রকারভেদে স্টিক 300 টাকা, 12-13 জাতের 280 টাকা এবং গ্রানুলা মাত্র 200 টাকা মণে বিক্রি হচ্ছে। এখনো কোলেস্ট্রল আলু আছে হালকা পাতলা, এই জন্যই আমরা একটা ধারণা করেছি যে বাজারটা নিচের দিকে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আলুর ব্যাপক ফলন হয়েছে, তবে দাম নিয়ে হতাশায় রয়েছেন এ জেলার কৃষকরা। সাম্প্রতিক সময়ে যে সমস্যা হচ্ছে, কৃষক ভাইরা আলুর দাম পাচ্ছে না। এটির একটি সমাধানের উপায় আমরা বিবেচনা করছি যে কৃষক ভাইরা যদি যখন কোল্ড স্টোরে আলু নেওয়া শুরু করবে, তখন আলুর একটা চাহিদা তৈরি হবে এবং দামটা বৃদ্ধি পাবে। জয়পুরহাট 2 আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এই সংকট নিরসনে জেলায় একটি কৃষিভিত্তিক, বিশেষ করে আলু নির্ভর শিল্প কলকারখানা স্থাপনের আশ্বাস দিয়েছেন। আলু এখানে একটা অর্থকরী ফসল, আলু থেকে চিপস বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো করা গেলে একমাত্র আলুই এই এলাকার মানুষের যে অর্থনৈতিক যে কাঠামো এটিকে বদলে দিতে পারে এবং সচ্ছল করতে পারে। জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, জেলায় এবার 39 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। একদিকে যানবাহনের চাপ, অন্যদিকে সড়কের দুপাশে পসরা নিয়ে বসেন দোকানিরা। এতে নওগাঁয় তীব্র হচ্ছে যানজট। রমজানে শহরের অন্তত 10টি স্থানের এ দশা। সমস্যা সমাধানে 4 লেন সড়ক নির্মাণের প্রকল্প নিয়েছে সড়ক বিভাগ। দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁ শহরের ব্রিজ মোড়, অতিরিক্ত অটোরিকশা ও 3 হুইলার সহ অন্যান্য যানবাহনের চাপে তৈরি হয় তীব্র যানজট। একই স্থানে অনেকক্ষণ থেমে থাকে যানবাহনের চাকা। রমজানে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। সড়কের দুপাশে অস্থায়ী দোকান, ফুটপাত হারিয়ে যায় হকারদের দখলে। পথচারীদের ফুটপাত থেকে নেমে চলতে হয় মূল সড়কে। শুধু ব্রিজ মোড় নয়, গোস্তহাটি, চুরিপট্টি, বইপট্টি, মুক্তির মোড়, কেডির মোড় ও তাজের মোড় সহ অন্তত 10টি গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন যানজটে আটকে থাকে যানবাহন। দশটার পর প্রচণ্ড জ্যাম এখানে থাকে। 10টার পর থেকে আমরা এখানে যেতেই পারি না। নওগাঁর প্রধান সমস্যা হল তো রাস্তাঘাটে জ্যাম, মানুষজন চলতে পারে না, গাড়ি ঘোড়া প্রচুর বেশি, সেই তুলনায় রাস্তা নাই। এই যানজট প্রতিকারের জন্য খুব সত্বর 4 লেনের ব্যবস্থা করা অতি আবশ্যক।
নওগাঁ শহর যানজট মুক্ত করতে 2016 সালে গ্রহণ করা হয় 4 লেন সড়ক প্রকল্প। সড়ক বিভাগ জানায় শীঘ্রই প্রকল্পটি উপস্থাপন করা হবে একনেকে। প্রস্তাবিত 4 লেন সড়কটি সান্তাহার মোড় থেকে শুরু হয়ে শহরের মাঝে প্রায় 9.5 কিলোমিটার অতিক্রম করে বাইপাস মোড়ে গিয়ে শেষ হবে। আর দ্রুত কাজ শুরু হলে স্বস্তি পাবে শহরবাসী, বলছেন স্থানীয় সংসদ সদস্য। আমরা প্রায় 90% কাজ এগিয়ে নিয়েছি এই ব্যাপারে। আমার বিশ্বাস যে আমি এই 26 সালেই 4 লেনের কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। 4 লেনের মধ্যে যে সুবিধাগুলো থাকবে, বাস বে থাকবে যেসব পয়েন্টে যাত্রী ওঠানামা করে, ফুট ওভার ব্রিজ থাকবে গুরুত্বপূর্ণ স্থানসমূহে, তারপরে আমাদের রয়েছে আন্ডারপাস রয়েছে। এদিকে রমজানের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মানুষের কষ্ট যতটুকু সম্ভব লাঘব করার জন্য এবং যানজট নিরসনের জন্য নওগাঁ জেলা পুলিশ সক্রিয় রয়েছে এবং আমরা চেষ্টা করছি। শহরের যানজট নিরসনের অন্তর্বর্তী সমাধান হিসেবে ধোপাপাড়া ও সুলতানপুরে 2টি বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় 16 কোটি টাকা ব্যয়ে মার্চের মাঝামাঝিতে কাজ শুরুর পরিকল্পনা নিয়েছে সড়ক বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা শব্দ শোনা না যাওয়ার জন্য দুঃখিত। নাটোরে মালিকদের 350-র বেশি বাস থাকলেও জেলার বাস স্ট্যান্ডের পার্কিং সুবিধা সর্বোচ্চ 80টি। এতে বাধ্য হয়ে বাস রাখতে ইচ্ছে হচ্ছে সড়কে। রাতে নিরাপত্তাহীনতার সঙ্গে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সমস্যার সমাধানের উদ্যোগ নিতে পৌরসভাকে অনুরোধ করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ বাস মালিক সমিতির। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নাটোরে 4 বিঘা জমির উপর প্রায় 20 বছর আগে নির্মাণ করা হয় বাস স্ট্যান্ড, যেখানে পার্কিং করা যায় সর্বোচ্চ 80টি বাস। তবে জেলার মালিকদের রয়েছে 3 শতাধিক বাস। বাস স্ট্যান্ডে স্থান সংকুলান না হওয়ায় রাতে বাধ্য হয়ে বাসগুলো রাখতে হয় হরিশপুর ও মাদ্রাসা মোড়ের সড়কের পাশে। বাসগুলো সড়কের পাশে রাখায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। গত জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় বাস পার্কিংয়ের সময় 2টি ট্রাক নিয়ন্ত্রণ হারালে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কয়েকজন। এমনকি পার্কিং এলাকায়ও ঘটে ছোট বড় দুর্ঘটনা। রাতে নিরাপত্তাহীনতায় থাকে বাসগুলো। এ অবস্থায় নতুন বাস স্ট্যান্ড নির্মাণের দাবি বাস মালিক ও চালকদের। আমাদের সুবিধাতে এখানে একটু বাইরে রাখা হয়, ভালো পরিবেশের জায়গা হলে তো ভিতরেই রাখতাম। পৌরসভায় টাকা দিয়ে পৌরসভারও কোনো ইয়ে পাই না, আমরা ফ্যাসিলিটি পাই না। তাহলে এই বাসগুলো রাখার জন্য আমরা একটা টার্মিনাল চাই। রাস্তার পাশে আমরা গাড়ি পার্কিং করে রাখি, সেই ক্ষেত্রে জনদুর্ভোগ হয়, রোড অ্যাক্সিডেন্টেরও আশঙ্কা থাকে। আমাদের এটাই দাবি যে আমরা আমাদের গাড়িগুলো যাতে নিরাপদে টার্মিনালের ভিতরে রাখতে পারি। তবে বাস প্রতি 50 টাকা আদায় করে পৌর কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে উদ্যোগ নিতে পৌরসভাকে অনুরোধ করেও প্রতিকার না পাওয়ায় অভিযোগ করেছেন বাস মালিক সমিতির নেতারা। এ বিষয়ে জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পৌর নির্বাহী কর্মকর্তা। বর্ষার মৌসুমে আমরা টার্মিনালে ঢুকতে পারি না, পানি বেঁধে যায়, ড্রেনের ব্যবস্থা নাই, ড্রেন নাই, পানি নামার কোনো জায়গা নাই। এত ছোট টার্মিনাল দিয়ে আজকালকার বর্তমান যুগে যত গাড়ি, এই টার্মিনাল দিয়ে আমাদের কভার হয় না। 2007 সালে শহরের ভবানীগঞ্জ এলাকার বাস স্ট্যান্ডটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে শহরতলির হরিশপুরে নির্মাণ করা হয় নতুন বাস স্ট্যান্ড, যা পরিচালনা করছে নাটোর পৌরসভা। সময় সংবাদ, নাটোর। ভোর হতেই পাহাড়ে উৎপাদিত আনারস নিয়ে রাঙামাটির একমাত্র ভাসমান হাট সমতা ঘাটে ভিড় করেছেন চাষিরা। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর পুরো বাজার। সে খবর জানাতে রাঙামাটির সমতা ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। রাঙামাটির সমতাঘাট আসলে এইটি রাঙামাটির একমাত্র ভাসমান ফলের হাট বলা হয়। আমরা এখন আছি সেই সমতাঘাটে। সমতাঘাটে আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে যে কৃষকরা বিভিন্ন পাহাড়ে যে তাদের বাগানে যে উৎপাদিত আনারস আছে, সেই আনারসের পসরা নিয়ে এসে বসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বোটের ভেতরে আসলে আনারস নিয়ে মাছ হ্রদেই আসলে সেই সব আনারস কেনা বেচা হচ্ছে। আমরা এখানে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে। তারা বলছেন যে আসলে গত সপ্তাহে থেকে মোট কথা রোজা শুরু হবার পর থেকে আনারসের দাম আসলে এখানে যে কৃষকরা আছেন তারা বাড়িয়ে দিয়েছেন। তবে কৃষকরা আমাদেরকে যেটা বলছেন, তারা বলছেন যে আসলে গত সপ্তাহে আনারসের দাম যেটা ছিল, আজকে এসে সেই দাম অনেকটাই কমে গেছে বলে তারা দাবি করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এটা
যেটা আকার ভেদে গত বুধবার যে আনারস 45 টাকা বিক্রি হয়েছিল, সেটি আজকে আসলে 35 টাকা করে বিক্রি হতে, এবং এখানে আকার ভেদে 15 থেকে 45 টাকার যে বিক্রয়টা সেটা এখন আসলে 8 থেকে 35 টাকায় চলে এসেছে, এটা বলছেন আমাদেরকে চাষিরা। তবে ব্যবসায়ীরা বলছেন যে এখনো আসলে আনারসের দাম অনেক চড়া, যার কারণে তারা অনেকে, কিছুক্ষণ আগে আমার কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে যেটা বলেছেন যে তারা এসছেন সকাল থেকে এখানে এসে বোটে বোটে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত মাল কিনতে পারছেন না। এবং ব্যবসায়ীদের একটি কমন অভিযোগ থাকে, সেটা হলো যে আনারস সাজিয়ে আনা বোটের ক্ষেত্রে সেক্ষেত্রে তারা এক ধরনের বিড়ম্বনার শিকার হয়। কারণ হলো যে উপরে সাইজ মতো বড় বড় আনারস দিয়ে যেহেতু এখানে বিক্রি করা হচ্ছে, এবং এখানে এইভাবেই চলছে রাঙামাটির যে সমতা ঘাটের কেনাবেচা। এই ছিল আমার কাছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে। মুন্সিগঞ্জে পাইকারি হাটে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ। প্রতি পিস তরমুজের দর উঠেছে 800 টাকা পর্যন্ত। রোজায় চাহিদা বেশি থাকায় ফলের বাজার চড়া, তবে প্রথম রোজায় লাফিয়ে বেড়ে যাওয়া কলা ও খেজুর সহ কিছু ফলের দর সামান্য কমেছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মুক্তারপুর ফলের হাটে থরে থরে সাজানো তরমুজ ছোট বড় সাইজের স্তূপ অনুযায়ী নিলাম ডাকে বিক্রি হচ্ছে। দর চড়া সত্ত্বেও পিস হিসেবে বিক্রি হওয়া তরমুজ ঘিরে নানা প্রান্ত থেকে আসা পাইকাররা হুমড়ি খেয়ে পড়ছেন। রোজায় চাহিদা বেড়েছে ফলের, তাই ভোরের পাইকারি হাটে চলে ধুম বেচা বিক্রি। 11 থেকে 12 কেজির তরমুজের দর থেকেছে 800 টাকায়, আর 1.5 কেজি থেকে 2 কেজি ওজনের তরমুজের দর 120 টাকা। হাটে আনারস বিক্রি হচ্ছে 20 থেকে 80 টাকা পিস দরে, বাঙির দর 20 থেকে 100 টাকা পিস। বড়ই বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, তবে দর কমেছে খেজুর ও কলার। বড় বিগ সাইজ যে তরমুজটা আছে ওইটা আপনার গিয়ে আজকের বড় যেটা ওটা হচ্ছে 14 থেকে 10 থেকে 14 কেজি পর্যন্ত ওই তরমুজটা বিক্রি হচ্ছে 800 থেকে 700 টাকায়। আপেল আছে, মালটা আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা বলছেন, রোজায় ফলের দামের নৈরাজ্য ঠেকাতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। যেসব বিক্রেতা ফল বিক্রি করছেন আমরা তাদেরকে বলেছি যে আপনারা অবশ্যই মূল্য তালিকা প্রদর্শন করবেন এবং আপনারা কোথায় থেকে কত দামে ফল কিনে এনেছেন, সেটার রসিদ অবশ্যই সাথে সংরক্ষণ করবেন, যেন মনিটরিংয়ের সময় আপনারা সেই রসিদ আমাদেরকে দেখাতে পারেন। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের আড়তগুলোতে ফলের সরবরাহ বেড়েছে। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় কোটি টাকার ফল। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে বন্দর উপজেলার কেওডালা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও স্বজনরা জানান, সাজিদ নামে এক যুবক দুষ্টুমি করে মাছ ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে ওসমান গনিকে থাপ্পড় দেয়। এ নিয়ে দুজনের মধ্যে পাল্টাপাল্টি থাপ্পড়ের ঘটনা ঘটে। পরে সাজিদ বিষয়টি তার পরিবারকে জানালে আত্মীয় স্বজনরা দুলাল মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ওসমান গনিকে মারধর করা হলে তাকে বাঁচাতে গেলে দুলাল মিয়াকেও পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ভাঙচুর হয়েছে বাড়িঘর। সোমবার রাত ও মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকপাড়া ও হিতামপুর গ্রামবাসীর মধ্যে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মঙ্গলবার দুপুরে জাহিদের সমর্থক রাব্বিকে মারধরের অভিযোগ ওঠে আবুল হোসেনের সমর্থকদের বিরুদ্ধে। দুপুরে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবনির্বাচিত এমপির সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুয়ের সঙ্গে এ সভা হয়। এ সময় সংসদ সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে উপজেলার সার্বিক উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান সরকারি কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত সংসদ সদস্য। গাইবান্ধায় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর ও নির্যাতনের মামলায় 5 আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জামিন চেয়ে আসামিদের গাইবান্ধা সদর আমলি আদালতে তোলা হয়। এ সময় উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, মানসিক ভারসাম্যহীন প্রকৃতির ব্যক্তি মুর্শিদ হক্কানি গত বছরের 28 আগস্ট শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধার GUK মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়। সবশেষ গত 11 ফেব্রুয়ারি মুর্শিদ হক্কানির খোঁজ নিতে গিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই আওরঙ্গ হক্কানি বাদী হয়ে গত 14 ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গাজায় শীতকালীন ঝড়ে তলিয়ে গেছে হাজারো অস্থায়ী তাঁবু। পবিত্র রমজান মাসে এমন প্রাকৃতিক দুর্যোগে চরম ভোগান্তিতে পড়েছেন গাজাবাসী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আল মাওয়াসি শরণার্থী শিবির। এর মধ্যে এই উপত্যকাটির বেইত লাহিয়া অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে 37টি আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যক্রম স্থগিতের সম্ভাব্য সিদ্ধান্ত রুখতে ইসরায়েলের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে একাধিক NGO। গৃহহীন গাজাবাসীর মাথা গোঁজার শেষ সম্বল এই অস্থায়ী তাঁবু। স্থানীয় সময় সোমবার শুরু হওয়া শীতকালীন ঝড়ের তাণ্ডব চলে মঙ্গলবার পর্যন্ত। আল মাওয়াসি শরণার্থী শিবির সহ দক্ষিণের খান ইউনিসে বৃষ্টির পানিতে ভেসে গেছে হাজার হাজার অস্থায়ী তাঁবু। গাজা সিটির পশ্চিমে রেমাল ও বন্দর এলাকাও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁবুতে জমে থাকা বৃষ্টির পানির সঙ্গে মিশে গেছে নর্দমার পানি। পবিত্র রমজান মাসে রোজা রেখে এমন পরিস্থিতিতে দুর্ভোগে হাজারো পরিবার। বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যেই সেহরির খাবার প্রস্তুত করতে হচ্ছে গাজাবাসীকে। বৈরী আবহাওয়ার মধ্যেও গাজায় ত্রাণ, তাঁবু ও মোবাইল হোম প্রবেশে নিষেধাজ্ঞা বজায় রেখেছে ইসরায়েল। জরুরি চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি না পাওয়া হাজারো মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন। গত রাতে 3টার দিকে সেহরি করতে গিয়ে আমরা বৃষ্টির পানিতে ভিজে গেছি। সেহরিও করতে পারিনি। পর্যাপ্ত কাঠের অভাবে আগুন জ্বালাতেও পারিনি। এমন দুর্ভোগের মধ্যে যুদ্ধবিরতির ক্রমাগত লঙ্ঘন করে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গাজার উত্তরাঞ্চলের বেতলাহিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে 600-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে 37টি আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যক্রম বন্ধের সম্ভাব্য আদেশ ঠেকাতে ইসরায়েলের সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছে একাধিক NGO। এর মধ্যে রয়েছে ডক্টরস উইদাউট বর্ডার, অক্সফ্যাম ও নরওয়েজিয়ান রেফিউজি কাউন্সিল। সংস্থাগুলোর দাবি, ফিলিস্তিনি কর্মীদের তালিকা জমা দেওয়ার শর্ত মানবিক নিরপেক্ষতার পরিপন্থী এবং এতে স্থানীয় কর্মীরা ঝুঁকিতে পড়বেন। একই সময়ে গাজায় 80 টন খাদ্য সহায়তা পাঠিয়েছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নয়েল ব্যারট জানিয়েছেন আরও 320 টন সহায়তা পাঠানোর অপেক্ষায় রয়েছে। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ত্রাণ প্রবেশে বাধা অব্যাহত থাকায় মানবিক পরিস্থিতিকে বিপর্যয়কর বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেয়া জরুরি শুল্ক নিয়ে বড় ধাক্কা খেল মার্কিন প্রশাসন। সুপ্রিম কোর্ট এই শুল্ককে অবৈধ ঘোষণার পরই অর্থ ফেরত পেতে মামলা শুরু করেছে বিশ্বখ্যাত কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ফেডেক্স। $175 বিলিয়ন বিশাল এই রিফান্ড জটিলতায় এখন নতুন করে চাপে হোয়াইট হাউস। আন্তর্জাতিক বাণিজ্যে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির বিতর্কিত অধ্যায় এখন আদালতের কাঠগড়ায়। মার্কিন সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের পরপরই নড়ে চড়ে বসেছে বাড়তি শুল্ক দেয়া বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। সেই তালিকায় সবার আগে নাম লেখালো বিশ্ববিখ্যাত লজিস্টিক কোম্পানি ফেডেক্স। গেল সোমবার US কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে একটি মামলা দায়ের করেছে মেমফিস ভিত্তিক প্রতিষ্ঠানটি। তাদের দাবি, জরুরি শুল্কের নামে ট্রাম্প প্রশাসন যে অর্থ আদায় করেছে তা আইনত অবৈধ। তাই সেই অর্থ সুদে আসলে ফেরত চায় তারা।
মামলার প্রেক্ষাপট তৈরি হয় গত শুক্রবার। মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে রায় দেয় যে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। পেন ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদদের মতে এই রায়ের ফলে প্রায় $175 বিলিয়ন বেশি শুল্ক ফেরত দেওয়ার পথ তৈরি হয়েছে। ফেডেক্স এই মামলায় বিবাদী করেছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিবিপি এবং এর কমিশনার রডনি স্কটকে। যদিও ঠিক কত টাকা রিফান্ড চাওয়া হয়েছে তা এখনো গোপন রেখেছে কোম্পানিটি। তবে এই মামলাটি একটি চেইন রিয়াকশন শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ফেডেক্সের এই পদক্ষেপ কেবল শুরু। আগামী দিনগুলোতে অ্যাপল বা অ্যামাজনের মতো জায়ান্ট কোম্পানিগুলোও একই পথে হাঁটতে পারে। আর তেমনটা হলে মার্কিন কোষাগারে বড় ধরনের টান পড়ার আশঙ্কা তৈরি হবে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অর্থনৈতিক সিদ্ধান্তগুলো যে বুমেরাং হয়ে ফিরছে, ফেডেক্সের এই মামলাই তার সবচেয়ে বড় প্রমাণ। MS আরিফিন, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। জাতীয় দলের ফুটবলারদের জন্য স্থায়ী বেতন কাঠামোর প্রস্তাব ক্রীড়া প্রতিমন্ত্রীর। বাফুফেকে 3টি স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার ঘোষণা। আশার আলো দেখছে ফেডারেশন। গ্রিসের উপকূলীয় শহর গ্যালাক্সি দ্বীপে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ফ্লাওয়ার ওয়্যার। কার্নিভাল উপলক্ষে রাস্তায় জড়ো হন শত শত মানুষ। একজন আরেকজনকে রঙিন আটা ছুঁড়ে উৎসবে মাতেন। অটোমান শাসনামলে কার্নিভাল নিষিদ্ধের প্রতিবাদে স্থানীয়দের আন্দোলনের স্মরণে প্রতি বছর পালিত হয় এই উৎসব। গ্রিসের উপকূলীয় শহর গ্যালাক্সিদের রাস্তা জুড়ে শুধু উল্লাসরত মানুষের ভিড়। সমুদ্র উপকূলে জড়ো হয়ে একে অপরের দিকে রং বেরঙের আটা ছুড়ে দিচ্ছেন তারা। অদ্ভুত শোনালেও প্রতি বছরই শহরটিতে আয়োজন করা হয় এই আটার যুদ্ধ বা ফ্লাওয়ার ওয়ারের। এ সময় গ্যালাক্সিদের আকাশ ছেয়ে যায় রঙিন আটায়। বন্দর এলাকাতেই শুরু হয় মূল আটার যুদ্ধ। খাবারের রং মেশানো রঙিন আটা একে অপরের দিকে ছুড়ে দিচ্ছেন সবাই। কেউ নাচছেন, কেউ গাড়ির উপর দাঁড়িয়ে পতাকা নাড়ছেন, আবার কেউ বড় ব্রোঞ্জের ঘণ্টা বাজিয়ে উৎসবে আলাদা মাত্রা যোগ করছেন। দেশ বিদেশে নানা প্রান্ত থেকে মানুষেরা ছুটে আসেন এই উৎসবে যোগ দিতে। আমরা দারুণ সময় কাটাচ্ছি। এই প্রথম এখানে এলাম, সবার অন্তত একবার এখানে আসা উচিত। আপনারা দেখতেই পাচ্ছেন, সাহস করে স্যুট ছাড়াই আমরা খেলতে নেমেছি। শেষ পর্যন্ত কেমন দেখাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আনন্দ আর উল্লাস। গ্রিক অর্থোডক্স ক্যালেন্ডার অনুযায়ী ক্লিন মানডেতে হয় এই আয়োজন। এথেন্স থেকে প্রায় 200 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহরে প্রতি বছর হাজারো মানুষ ভিড় করেন। এই রঙিন উৎসবের ইতিহাস 19 শতক থেকে। অটোমান শাসনামলে কার্নিভাল নিষিদ্ধ থাকলেও স্থানীয়রা মুখে ছাই মেখে রাস্তায় নিচে প্রতিবাদ জানাতেন। সেই প্রতিবাদের রূপেই বদলে হয়েছে আজকের ফ্লাওয়ার ওয়ার। সাহস, স্বাধীনতা আর আনন্দের প্রতীক হয়ে এখনো টিকে আছে গ্যালাক্সিদের এই আয়োজন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। খেলার খবর। জাতীয় দলের ফুটবলারদের স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পুরুষদের পাশাপাশি নারী ফুটবলাররাও এই আওতায় পড়বেন বলে জানান তিনি। এদিকে ফুটবলের মাঠ সংকট নিরসনে কমলাপুরের পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়াম ও বাফুফেকে খুব দ্রুতই বরাদ্দ দেওয়া হবে বলে নিশ্চিত করেন আমিনুল হক। অভিভাবক তো এমনই হন, সন্তানের মুখ দেখেই বুঝে ফেলেন তার অন্তরের কথা। দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক এখন আমিনুল হক। ফুটবল ফেডারেশন তার কাছে সন্তান তুল্যই, আর তাই বাফুফে চাওয়ার আগেই এমন এক চাহিদা তিনি পূরণ করেছেন যা অনেকদিন ধরেই প্রত্যাশা করে আসছিলেন ফুটবলাররা। জামাল আফিদাদের আয়ের একমাত্র উৎস ক্লাব ফুটবল। এর বাইরে বাফুফে থেকে নারী ফুটবলাররা নির্দিষ্ট একটা বেতন পেলেও ম্যাচ ফি বাদে পুরুষ ফুটবলারদের আয়ের উৎস নেই কোনো। এই জায়গায় এবার হাত দিয়েছেন আমিনুল হক। জাতীয় দলের ফুটবলারদের তিনি আনতে চান বেতন কাঠামোর আওতায়, এবং সেটা বাফুফে না চাইতেই। বর্তমানে বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করছে সেটা পুরুষ এবং মহিলা, আমাদের মেয়েদের ফুটবল, তো সবাইকে আমরা সেই বেতন কাঠামোর ভিতরে এনে আমরা তাদেরকে মাসিক এবং সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। নতুন ক্রীড়া অভিভাবককে বাফুফে দিন সম্মানিত করেছে তার লেগেসি অনুসরণ করে। দীর্ঘদিন গোলপোস্টের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল। সাবচয় এই তারকাকে তুলে দিয়েছেন আইকনিক 1 নম্বর জার্সি, সঙ্গে ছিল ক্রেস্ট। আমিনুল হকের কাছে বাফুফের চাওয়া অনেক। ফেডারেশনের ফুটবল পরিচালনে সবচেয়ে বড় সমস্যা মাঠ। সৌজন্য সাক্ষাৎ হলেও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে তাবিথ আওয়ালের এই কমিটির জোরালো দাবি ছিল মাঠ সংকট সমাধান করা। ফুটবলে অন্তঃপ্রাণ আমিনুল সেই দাবি পূরণের নিশ্চয়তা দিয়েছেন দ্রুততম সময়ে। 3টি মাঠকে
আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে আমরা হস্তান্তর করব এবং সেই মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। এই তিনটি মাঠকে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির মাধ্যমে আমরা ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিব ইনশাল্লাহ, এবং সেটা সার্বিক অর্থায়ন করবে এটার গ্যালারি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা কিভাবে আরও উন্নয়নশীল করা যায়, কিভাবে ভালো পরিবেশ তৈরি করা যায়, সেটি ফিফার থেকে একটি অনুদানের মাধ্যমে সেটি করা হবে। এছাড়াও তৃণমূলের ফুটবল উন্নয়নে আরও কিছু চমৎকার পরিকল্পনার কথা শুনিয়েছেন আমিনুল হক, যার মধ্যে অন্যতম নারী ও যুব ফুটবল এবং কোচেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এগুলোর বাস্তবায়ন হলে ফুটবলের ভিত মজবুত হবে দ্রুতই, তা আর বলার অপেক্ষা রাখে না। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় দলকে বেতন কাঠামোর আওতায় আনা ফুটবলের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মনে করে বাফুফে। পাশাপাশি প্রতিটি জেলায় শুধুমাত্র ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম নির্মাণে যে সম্মতি দিয়েছেন ক্রীড়া মন্ত্রী, তাতে আশার আলো দেখছে ফেডারেশন। আমিনুল হক দায়িত্বে থাকাকালেই একটি ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম নির্মাণেরও স্বপ্ন দেখছে বাফুফে। যে ফুটবল আমিনুল হককে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বানিয়েছে তার প্রতি আলাদা দরদ থাকবে, এটাই যে স্বাভাবিক। আর তাই হয়তো সব ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করেও শুধুমাত্র ফুটবলকে আলাদা সময় দিলেন সাবেক অধিনায়ক। শুনেছেন বাফুফের চাওয়া এবং আগামীর পরিকল্পনা। কার্যনির্বাহী কমিটির 14 জন নিয়ে এদিন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তাবিথ আওয়াল। তাকে শুনিয়েছেন ফুটবল উন্নয়নের প্রধান অন্তরায় ভেন্যু সংকটের কথা। বিভাগীয় পর্যায়ে তো বটেই, প্রতিটি জেলায় আলাদা করে চেয়েছেন একটি করে ফুটবল মাঠ। একই সঙ্গে কক্সবাজারের সেন্টার অফ এক্সিলেন্স নির্মাণে আর্থিক যে জটিলতায় পড়েছে বাফুফে, চেয়েছেন তার সমাধান। খাস জমি থেকে প্রতি জেলায় যদি একটা করে ফুটবল মাঠ দেওয়া যায়, 5-6 বিঘা জমি হলে একটা মাঠ করে ফেলা যায়, এটা উনি পজিটিভলি নিয়েছেন। আমাদের সেন্টার অফ এক্সেলেন্স, যেটা নতুন করে সরকার আমাদেরকে একটা জায়গা দিয়েছেন, সেখানে প্রায় 8 কোটি টাকা দরকার। আমরা ওইটাকে নামমাত্র মূল্যে, প্রতীকী মূল্যে ফেডারেশনকে দেওয়ার জন্য অনুরোধ করেছি। উনি বলেছেন সেটা উনি বিবেচনা করবে এবং যথাযথ মন্ত্রণালয়ের সাথে উনি কথা বলবেন। জাতীয় দলের যে ফুটবল খেলোয়াড় এবং মহিলাদের যে ফুটবল খেলোয়াড় আমাদের আছেন জাতীয় দলের, তাদের অনেক সাফল্য, কিন্তু তারা মাসিক কোনো ভাতা পান না। প্রত্যেক জাতীয় দলের ক্যাটাগরি অনুযায়ী মাসিক ভাতা পায়, ঠিক সেই ভাতাটা মন্ত্রী মহোদয় নিজেই উনি উপস্থাপন করেছেন, এটা করা যায় কিনা। দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল, অথচ তার জন্য বরাদ্দ নেই কোনো ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম। হামজাদের দেখতে জাতীয় স্টেডিয়ামে এখন আর জায়গা ধরে না। তাই নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে বাফুফের চাওয়া বেশি ধারণ ক্ষমতার একটি ফুটবল ডেডিকেটেড স্টেডিয়াম। আমরা আবার আসবো ওনার কাছে একদম স্পেসিফিক পয়েন্টস নিয়ে। ডেফিনেটলি এটা আমাদের স্পেসিফিক পয়েন্টের মধ্যে থাকবে, এবং আমি ডোন্ট নো, এটা আমার ব্যক্তিগত একটা বিশ্বাস যে বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আছেন, মাননীয় অর্থমন্ত্রী আছেন এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন এবং আমাদের সম্মানিত সভাপতি আছে, এই 4 জনের চেষ্টায় ডেফিনেটলি আমরা এই টার্মে আমার বিশ্বাস ফুটবল কমপ্লায়েন্ট ডেডিকেটেড একটা স্টেডিয়ামে কাজ শুরু হবে এবং আমরা দেখবো ইনশাআল্লাহ। আগামীতে কোন কোন মাঠ আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ করতে পারি, যেমন কক্সবাজার, ঢাকা স্টেডিয়াম, সিলেট, বিভিন্ন মাঠ, চিটাং, এইগুলোকে ইন্টারন্যাশনাল মাঠ গড়ার জন্য মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন। পাইপলাইন সমৃদ্ধ করতে শুধুমাত্র বয়সভিত্তিক পর্যায়ে একটি ক্যালেন্ডার তৈরি করতে চায় বাফুফে, যেটা বাস্তবায়নে সম্মতি দিয়েছেন আমিনুল হক। এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে ফেডারেশনের সঙ্গে লম্বা বৈঠকে বসার কথা রয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নারী এশিয়ান কাপের আগে অস্ট্রেলিয়ায় ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স এফসির সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের অনুশীলন ক্যাম্পে ফুটবলারদের উন্নতিতে সন্তুষ্ট কোচ পিটার বাটলার। ঘাটতি কাটিয়ে উঠতে ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। প্রস্তুতি ম্যাচে ফুটবলারদের পারফরম্যান্স একাদশ নির্বাচনে সহায়তা করবে বলেও জানান বাটলার। চট্টগ্রাম ইপিজেড ঢাকা ঘুরে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে চলছে নিবিড় অনুশীলন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এশিয়ান কাপের আগে প্রস্তুতি নিয়ে গাল ভরা বুলি আওড়ালেও নারী দল পায়নি ফেডারেশনের কাছ থেকে অর্ধেকও। জাপানি ক্যাম্প, ফিলিপিন্সের বিপক্ষে ম্যাচ, ভেস্তে গেছে সবকিছু। সম্বল হয়েছে এই ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক। এখানে 3 মার্চ চীনের বিপক্ষে প্রথম ম্যাচের আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ফুটবলাররা।
অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে গেছেন কোচ পিটার বাটলার। এত বড় আসরের আগে এটা আদর্শ প্রস্তুতি নয় বলে জানিয়েছিলেন তিনি। তবে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে অনুশীলনের পর নিজের অবস্থান থেকে সরে এসেছেন পিটার। জানালেন এশিয়ান কাপের জন্য এটাই নাকি প্রস্তুতির আদর্শ মঞ্চ। প্রস্তুতির ঘাটতি কাটিয়ে ফুটবলারদের ইতিবাচক মানসিকতা ধরে রাখার পরামর্শ তার। মূল মিশনের আগে অস্ট্রেলিয়া একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসির মুখোমুখি হবে আফিদারা। এই ম্যাচের ভালো ফলাফল নিয়ে আশাবাদী পিটার। আমি ফুটবলারদের চেষ্টায় কোনো ভুল ধরতে পারছি না। তারা চমৎকার পরিবেশে সততার সঙ্গে কঠোর পরিশ্রম করছে। এই সময়টাতে কৌশলগত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছি আমরা। ফুটবলারদের মাঝে সুস্থ প্রতিযোগিতা রয়েছে। এটা প্রস্তুতি ম্যাচে ওরা কিভাবে ব্যবহার করে তা দেখতে চাই আমি। এই পরিবেশ ভালো পারফরমেন্সের জন্য সহায়ক। আশা করছি প্রস্তুতি ম্যাচে ওরা মাঠে সর্বোচ্চটা দিয়ে লড়াই করবে। এদিন 2 ঘন্টা অনুশীলন করলেও কোনো জিম সেশন ছিল না বাংলাদেশ দলের। আগামী 27 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এএফসির ক্যাম্পে উঠবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার দেশের ক্রিকেটের খবর। ওয়ানডে বিশ্বকাপে সাফল্য পেতে হলে আগে ক্রিকেটারদের এই ফরম্যাটে ছন্দে ফেরা জরুরি, যার জন্য তাদের উপর আস্থা রাখার আহ্বান সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। তাই পাকিস্তান সিরিজ সহ সামনের কয়েকটা সিরিজে খুব একটা পরীক্ষা নিরীক্ষা না করে ক্রিকেটারদের চাপ মুক্ত রেখে খেলতে দিলে দ্রুতই এই ফরম্যাটের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন। নানা ঘটনার জন্ম দিয়ে শেষ পর্যন্ত আর টি-20 বিশ্বকাপ খেলা হলো না। আগামী বছর বাংলাদেশের চ্যালেঞ্জ ওয়ানডে বিশ্বকাপ। টাইগার ক্রিকেটাররা এখন ব্যস্ত 50 ওভারের বিসিএল নিয়ে। আর ওয়ানডে বিশ্বকাপের আগে বছরের প্রথম অ্যাসাইনমেন্ট পাকিস্তান সিরিজ। ঘরের মাঠের ম্যাচ নিয়ে সবার প্রত্যাশা অনেক বেশি। তবে সালাউদ্দিনের মতে আগে ক্রিকেটারদের এই ফরম্যাটে রিদমে ফেরাটা জরুরি। আপনি যদি কোনো কিছু প্রমাণ করতে চান সেটা অনেক ডিফিকাল্ট। এটা আসলে আপনাদের বাড়তি একটা চাপ হিসেবে হবে। বাট ওয়ানডে ফরম্যাট আমরা আগে ভালো ছিলাম, রিসেন্টলি আমরা খুব বেশি ভালো করতে পারি না। বাট আমরা ওয়ানডে খুব বেশি খেলিও নাই লাস্টে 1-1.5 বছরে। অনেকগুলো সিনিয়র প্লেয়ার একসাথে রিটায়ার্ড করছে, কারণ ওই এক্সপিরিয়েন্সটা আসলে আপনি খুব তাড়াতাড়ি যে মেকআপ করে ফেলবেন এটা কখনোই আশা করেন না। বাট এটা কিভাবে আসলে আমরা কত দ্রুত মেকআপ করতে পারি, ওই পজিশনগুলোতে কিভাবে আমরা আরও ভালো বেটার প্লেয়াররা খেলতে পারে এবং কত বেশি আমরা আসলে মোটিভেটেড, আমরা সেটার উপর ডিপেন্ড করে আসলে ওয়ানডে আমরা কোথায় যাব। একটা সময় এই ফরম্যাটে সবচেয়ে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। তামিম, সাকিব, মুশফিকরা স্বপ্ন দেখিয়েছিলেন বিশ্বকাপে সাফল্যের। কিন্তু সাম্প্রতিক সময় এই ফরম্যাটেই সবচেয়ে খারাপ অবস্থা, কারণ জানালেন সিনিয়র সহকারী কোচ। ক্রিকেট বলে তার লেখা থাকে না, এটা ওয়ানডের বল আসতেছে, এটা টি-20-র বল আসতেছে, এটা টেস্টের বল আসতেছে, লেখা থাকে না। বল চেয়েছে তো ব্যাটসম্যান রিঅ্যাক্ট করে, ব্যাটসম্যান খেলে। তো যে পারে সে সব ফরম্যাটে পারে। ঠিক আছে, আমাদের মনে হয় মাঝে মাঝে আমরা গোলাই ফেলি আসলে। যেন সাদমান খেলতে পারবে না সাদা বলে, ঠিক আছে, ও শুধু এক ফরম্যাটে খেলবে, 1 বছর পর একটা করে টেস্ট খেলবে, আর ওর কাছে আমরা 100 আশা করবো আর ও রান করবে। হয় কি, এক্সপিরিয়েন্স একটা বড় ফ্যাক্টর। একটা 5-6টা ছেলে যারা 200 বা 150 ওয়ানডে খেলছে, তারা জানে আসলে প্রতিটা মুভমেন্টে কী করতে হয়। এই একটা খেলা যেখানে আসলে অনেক এক্সপিরিয়েন্সের দরকার আছে। বর্তমানে ভক্তদের ভালোবাসাও হারাচ্ছেন ক্রিকেটাররা। একটা সময় সাকিব, মাশরাফি, তামিমদের যারা আইডল মানতেন, তারাই এখন দুয়োধ্বনি দিচ্ছেন শান্ত মিরাজদের। হঠাৎ কেন ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি এত ক্ষোভ তাদের? এর দায়ী বা কার? আমরা সবাই, আপনারা এর মধ্যে বাকি না, কারণ উস্কানিটা আপনারা শুরু করেন মাঝে মাঝে। তো আমার মনে হয় যে এটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের খুবই খারাপ। শিক্ষা ব্যবস্থাটা যদি যতদিনে বেটার হবে, ততদিন হিসেবে জাতি হিসেবে আমরা কখনো বেটার হব না। তবে সালাউদ্দিনের বিশ্বাস, নিজেদের পারফরমেন্স দিয়ে দ্রুতই দর্শকদের ভালোবাসা ফিরে পাবেন ক্রিকেটাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত নারী টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি, যেখানে ভারত পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপেতে নেগার সুলতানাতের বাকি প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডস। 14 জুন ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এই টুর্নামেন্ট দিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে খেলবে নিগার সুলতানার দল। ইংল্যান্ড এবং ওয়েলসে 12 জানুয়ারি শুরু হচ্ছে নারী টি-20 বিশ্বকাপের 10ম আসর। আর এই টুর্নামেন্ট সামনে রেখে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। মোট 12টি দল খেলবে 2টি গ্রুপে ভাগ হয়ে। এই টুর্নামেন্ট দিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে খেলবে নিগার সুলতানার দল।
টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিলেও মূল পর্বে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে টাইগ্রেসদের। কেননা ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের গ্রুপে বাংলাদেশের মেয়েরা। এছাড়া গ্রুপ এর আরও 2 দল নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকা। এদিকে গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড। 12 জানুয়ারি এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের নারী টি-20 বিশ্বকাপ। এর 2 দিন পর 14 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নিগার সুলতানারা। এছাড়া 17 জুন শক্তিশালী অস্ট্রেলিয়া, 20 জুন পাকিস্তান, 25 জুন ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সবশেষ 28 জুন সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল সবুজের প্রতিনিধিরা। 2 গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স আপ দল খেলবে সেমিফাইনাল। এবারের আসন নিয়ে আশাবাদী ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে নারী ক্রিকেটকে আকর্ষণীয় করে তোলা। ইংল্যান্ড এবং ওয়েলসের ভেন্যুগুলো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট উপহার দিবে। আমরা আশা করছি 2026 আইসিসি নারী টি-20 বিশ্বকাপ খুব দ্রুত সব জায়গায় ছড়িয়ে যাবে। 5 জুলাই লর্ডসে মেগা ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী টি-20 বিশ্বকাপের এবারের আসর। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবার টি-20 বিশ্বকাপের খবর। পাল্লেকেলেতে স্পিনারদের লড়াইয়ে ছুরি ঘোরালেন হ্যারি ব্রুক। ইংলিশ ক্যাপ্টেনের দুর্দান্ত শতকে প্রথম দল হিসেবে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 2 উইকেটে হারিয়েছে 3 লায়ন্স। টানা 2 ম্যাচে পয়েন্ট হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন ভেস্তে গেল সালমান আগাদের। বৃষ্টির কারণে সুপার 8-এর প্রথম ম্যাচে 1 পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছে পাকিস্তানকে। তাই সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে পাল্লাকেলেতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ছিল সালমান আগাদের মাস্ট উইন গেম। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার সাইম আইয়ুবকে হারিয়ে শুরুতে ধাক্কা খায় পাকিস্তান। 3 ওভারে মাত্র 5 রানে ফেরেন অধিনায়ক সালমান আগা। এরপর অভিজ্ঞ বাবর আজমকে সঙ্গে নিয়ে ব্যাটিং বিপর্যয়ে কাটিয়ে ওঠার চেষ্টা চালান সাহেবজাদা ফারহান। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 46 রান তোলে মেন ইন গ্রিন। 11তম ওভারে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। 25 রানে বাবর আউট হলে ভাঙে 46 রানের জুটি। এরপর সাদাব খানকে সঙ্গে নিয়ে আরও 49 রানের জুটি গড়েন সাহেবজাদা। ওভারটনের বলে 63 রানে আউট হন ফারহান। এরপর ফকর জামানের 25 আর সাদাব খানের 23 রানে ভর করে 9 উইকেট হারিয়ে ইংল্যান্ডকে 165 রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে 0 রানে শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে ফেরেন ফিল সল্ট। নিজের দ্বিতীয় ওভারে 2 রানে থাকা জশ বাটলারকে আউট করেন এই পেসার। এরপর উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি জ্যাকব বেথেল। 8 রানে তাকে প্যাভিলিয়নে ফেরান ওই শাহিন আফ্রিদি। পাকিস্তান পেসারদের তোপে ইংল্যান্ডের ব্যাটাররা আসা যাওয়ার মধ্যে থাকলেও উইকেটের অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যান ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। স্যাম কারানকে সঙ্গে নিয়ে ইনিংস লম্বা করেন তিনি। 3 উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে 53 রান করে 3 লায়ন্স। যদিও হ্যারি ব্রুকের সঙ্গে জুটি লম্বা করতে পারেননি, কারণ উসমান তারিকের বলে 16 রানে ফেরেন তিনি। এরপর উইল জ্যাক্সকে সঙ্গে নিয়ে জয়ের কাজটা সহজ করে দেন ব্রুক। 50 বলে সেঞ্চুরি আদায় করে নিলেও ইনিংস শেষ করে আসতে পারেননি তিনি। শাহিন শাহ আফ্রিদির বলে 100 রানে ফেরেন 3 লায়ন্স ক্যাপ্টেন। ম্যাচের 19তম ওভারে চমক দেখায় পাকিস্তান। মোহাম্মদ নেওয়াজ, উইল জ্যাক ও জেমি ওভারটনকে আউট করে ম্যাচের উত্তেজনা বাড়ায়। তবে শেষ পর্যন্ত আর তা কাজে লাগাতে পারেনি পাকিস্তান। 5 বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড। এ জয়ে দ্বিতীয় গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে 3 লায়ন্স। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নামছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। সুপার 8-এর প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছে 2 দলই। তাই সেমিফাইনালের রেসে থাকতে জয় ভিন্ন কিছু ভাবছে না তারা। কলম্বোতে ম্যাচটি মাঠে গড়াবে আজ সন্ধ্যা 7:30টায়। অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশের ক্রিকেট সমর্থকদের স্বপ্নবাজ করে তুলেছিল শ্রীলঙ্কা দল। এবারের টি-20 বিশ্বকাপের অন্যতম আয়োজকরা 2014 সালের পর দ্বিতীয়বারের মতো উঁচিয়ে ধরবে ট্রফি। আশায় বুক বেঁধেছিলেন অনেকে, কিন্তু পরের ম্যাচেই বদলে যায় দৃশ্যপট।
জিম্বাবুয়ের কাছে হেরে বি গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারায় শ্রীলঙ্কা। এরপর সুপার 8-এ ইংল্যান্ডের কাছে হয় ধরাশায়ী। ইংলিশদের দেয়া 147 রানের টার্গেটে মাত্র 95 রানে অল আউট হয়, সেটাও আবার ঘরের মাঠে। পাল্লে গেলের ওই হারে সেমিফাইনালের সমীকরণ জটিল করে তুলেছে লঙ্কানরা। তাই কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনো মূল্যে জিততে চাইবে জাসুন সানাকার দল। সেমিফাইনালের রেসে থাকতে নিউজিল্যান্ড দলও জয় ভিন্ন কিছু ভাবছে না। গ্রুপ পর্বে আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে হারালেও বড় প্রতিপক্ষের সামনে সুবিধা করতে পারেনি। সাউথ আফ্রিকার কাছে হেরে ডি গ্রুপের রানার্স আপ হয় নিউজিল্যান্ড। সুপার 8-এ শুভ সূচনার লক্ষ্য ভেস্তে দেয় বৃষ্টি। পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে কিউইদের। সংক্ষিপ্ত ফরম্যাটে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। 28 দেখায় শ্রীলঙ্কাকে 16 বার হারিয়েছে তারা, হেরেছে 9 ম্যাচে, টাই হয়েছে 2টি, ফলাফল হয়নি একটিতে। তবে টি-20 বিশ্বকাপে এগিয়ে লঙ্কানরা। 6 ম্যাচে 3 জয় তাদের, 2টিতে জিতেছে ব্ল্যাক ক্যাপস, টাই হয়েছে 1 ম্যাচ। ওই 6 ম্যাচের মাত্র একটাই হয়েছে শ্রীলঙ্কার মাটিতে। 2012 বিশ্বকাপে পাল্লে গেলেতে সে ম্যাচ হয়েছিল টাই। এবারও তেমন টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। তবে স্বাগতিক দর্শকরা চাইবেন সানাকাদের জয়। প্রেমাদাসা স্টেডিয়ামে এবারের আসরে অনুষ্ঠিত হয়েছে 5 ম্যাচ, যার মধ্যে 4টিতেই আগে ব্যাটিং করা দল জয় পেয়েছে। যদিও দলগুলো আগে বোলিং করে টার্গেটে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। নাইট ম্যাচে সেটাই স্বাভাবিক। কুয়াশার কারণে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করা তুলনামূলক সহজ হওয়ার কথা। শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাইবে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে পাথুম নিসাঙ্কা আর কুশল মেন্ডিস পারফর্ম করছেন নিয়মিত। বোলিংয়ে দুষ্মন্ত চামিরা ভালো স্টার্ট দিচ্ছেন। পরের দিকে প্রেসার তৈরি করছেন মাথিসা পাথিরানা। ওয়ানিন্দু হাসারাঙ্গার অনুপস্থিতিতে স্পিনে মাহিশ থিকসানা আর দুনিত ভেল্লালাগের ওপর বাড়তি দায়িত্ব। নিউজিল্যান্ড দল বেশ ডিসিপ্লিনড। ব্যাট হাতে গেম চেঞ্জার গ্লেন ফিলিপস আগ্রাসী স্টার্ট দেওয়ার চেষ্টা করেন টিম সেফার্ট। বোলিংয়ে উইকেট এনে দিচ্ছেন জেকব ডাফি। মিডল ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেন মিচেল স্যান্টনার। মাকসুম আলম খান, সময় সংবাদ। দ্য 100-এ ভারতীয় মালিকানাধীন দলে পাকিস্তানি ক্রিকেটাররা সুযোগ না পেলে তা হবে লজ্জাজনক এক ঘটনা। এ ব্যাপারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে বিচক্ষণতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন মঈন আলী। দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে বিক্ষোভের হুমকিও দেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ এই অলরাউন্ডার। ভারত পাকিস্তান কূটনৈতিক দ্বন্দ্বের প্রভাব আগেই পড়েছে ক্রিকেট বিশ্বে। একে অপরের দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যায় না, আইসিসি এসিসি ইভেন্ট করতে হয় হাইব্রিড মডেলে। এবার প্রভাবটা পড়েছে ইউরোপের লিগেও। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এ ভারতীয় মালিকানাধীন কোনো দলে পাকিস্তানি ক্রিকেটারদের নাও নেওয়া হতে পারে এমন খবর প্রকাশের পর থেকে বিতর্ক ক্রিকেট দুনিয়ায়। এই মুহূর্তে ইংলিশ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে 4টি দলের মালিকানায় রয়েছে ভারতীয় সংস্থা। ম্যানচেস্টারের আরপিজি, লন্ডনের রিলায়েন্স, সাদার্ন ব্রেভের জিএমআর এবং লিডসের সান গ্রুপ। আইপিএল দলেরও মালিকানা রয়েছে তাদের। শোনা যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের দলে নিতে চায় না ওই 4 ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ। আর এতে রীতিমতো ক্ষোভ ঝেড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইন্ডিয়ান মালিকের দলগুলোকে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছে ইসিবি। কোন দল কোন খেলোয়াড়কে নেবে কিংবা নেবে না সে বিষয়ে নির্দেশনা দেওয়ার এখতিয়ার না থাকলেও ইসিবি চায় সব দেশের ক্রিকেটারদের দ্য 100-এ অংশগ্রহণের সুযোগ রাখতে। পাকিস্তানি ক্রিকেটারদের যেন বাদ দেয়া না হয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন পাকিস্তান বংশোদ্ভূত ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। আশা করি ইংল্যান্ডে এমন কিছু ঘটবে না, তবে আমাদের অপেক্ষা করতে হবে। যদি তা না হয় তাহলে সেটা হবে লজ্জাজনক। আশা করব ইসিবি বিষয়টার দিকে নজর রাখবে। পুরুষ ও নারী মিলিয়ে দ্য 100-এ খেলার জন্য আবেদন করেছেন 67 জন পাকিস্তানি ক্রিকেটার। একাধিক দলের ব্যাপক আগ্রহ রয়েছে তাদের ব্যাপারে, কিন্তু বাদ সেধেছে ভারতীয়রা। শেষ পর্যন্ত মেন ইন গ্রিন প্লেয়ারদের বাদ দেয়া হলে তোপের মুখে পড়তে হবে হর্তাকর্তাদের, একরকম হুমকি দিয়ে রাখেন মঈন। যদি এমন কিছু হয় ক্রিকেটাররা চুপ করে বসে থাকবে না, অবশ্যই প্রতিবাদ জানাবে। পাকিস্তানি বংশোদ্ভূত হোক বা না হোক সবার এগিয়ে আসা উচিত। এসবের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু এটা হলে খুব খারাপ দৃষ্টান্ত হবে। এর আগে সাউথ আফ্রিকার SA টি-20 ও আরব আমিরাতের IL টি-20তেও ভারতীয় মালিকানাধীন দলে নেওয়া হয়নি পাকিস্তানি ক্রিকেটারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ আবারও খেলার মাঠে। মিলানো কর্টিনা 2026 শীতকালীন প্যারা অলিম্পিক শুরুর মাত্র কয়েকদিন আগে উত্তাল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন।
ইউক্রেনে আগ্রাসনের 4 বছর পেরিয়ে যাওয়ায় রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের এবার নিজস্ব পতাকা তলে খেলার অনুমতি দিয়েছে আইপিসি। আর এই সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয়েছে বর্জন আর প্রতিবাদের ঝড়। যদিও বিষয়টিতে আইনি কোনো ভুল নেই বলে মন্তব্য আইপিসি প্রেসিডেন্টের। ক্যালেন্ডারের পাতা বলছে 6 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে শীতকালীন প্যারা অলিম্পিক, কিন্তু ইতালির মিলানে উৎসবের আমেজের চেয়েও এখন বেশি গুরুত্ব পাচ্ছে ভূ রাজনীতি। আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি আইপিসি সাফ জানিয়ে দিয়েছে, রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা এবার শুধু অংশগ্রহণই করবেন না, তারা লড়বেন নিজেদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত নিয়ে। অ্যান্ড্রু পার্সন্স স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত বদলানোর কোনো আইনি সুযোগ তাদের হাতে নেই। জেনারেল অ্যাসেম্বলির নেওয়া সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। আমরা একটি অত্যন্ত গঠনতান্ত্রিক সংস্থা। 2022 থেকে 2025 পর্যন্ত বিভিন্ন জেনারেল অ্যাসেম্বলিতে এই বিষয়টি আলোচিত হয়েছে। জেনারেল অ্যাসেম্বলি হলো আইপিসির সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা। তারা যা সিদ্ধান্ত নেয় সেটি বোর্ড বা আমি প্রেসিডেন্ট হিসেবে পরিবর্তন করতে পারি না। কিন্তু এই সিদ্ধান্তটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ইউক্রেন। প্রতিবাদ স্বরূপ উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে কিয়েভ। সংহতি জানিয়েছে চেক প্রজাতন্ত্র এবং পোল্যান্ডের মতো দেশগুলো। যদিও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে ভেরোনায় হতে যাওয়া উদ্বোধনী আসরে ইউক্রেনীয় অ্যাথলিটদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন পার্সন্স। তবে তিনি এও বলেছেন, কেউ না আসতে চাইলে তাদের উপর কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আমাদের বার্তা হলো অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের। আমরা ইউক্রেনীয় অ্যাথলিটদের অংশগ্রহণে উৎসাহিত করি, কিন্তু তারা যদি না চায় তবে আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাবো। আমরা তাদের শাস্তি দেব না, শুধু বাস্তবতা মেনে নেব। বিতর্ক শুধু অ্যাথলিটদের মাঝেই সীমাবদ্ধ নয়। খোদ আয়োজক দেশ ইতালির সরকার আইপিসির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। যদিও রাশিয়া মনে করে রাজনীতি এবং খেলাধুলাকে এক করা উচিত নয়। রাশিয়ার জন্য 6টি এবং বেলারুশের জন্য 4টি কোটা বরাদ্দ করা হয়েছে এবার। সব মিলিয়ে 10 জন অ্যাথলিট অংশ নেবেন আলপাইন স্কিং, ক্রস কান্ট্রি এবং স্নোবোর্ডিংয়ে। তবে ইতালির আপত্তির পর আইপিসি সভাপতি দেশটির সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন যেন খেলার পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। বোঝাই যাচ্ছে 15 মার্চ পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচিত হবে পতাকার লড়াই, আর যার উত্তর মিলবে আগামী 6 মার্চ ভেরোনার আলোচিত উদ্বোধনী সন্ধ্যায়। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনিয়মের চেষ্টা হলে কঠোর শাস্তির ঘোষণা মন্ত্রীর। জাতীয় স্বার্থ বিবেচনায় নিউ মোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত। পিলখানা হত্যাযজ্ঞের 17 বছর আজ এখনো বিচারের অপেক্ষায় শহীদ পরিবারগুলো। জুলাই অভ্যুত্থান পরবর্তী তদন্ত কমিশন রিপোর্ট দিলেও করা হয়নি বাস্তবায়ন, স্বজনদের হতাশা। আদানি চুক্তি ইস্যুতে নড়ে চড়ে বসেছে সরকার। অসঙ্গতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ, জানালেন মন্ত্রী। ফলের বাজারে কারসাজি, চাহিদার অতিরিক্ত আমদানির পরও কমছে না দাম। রমজানে 2.5 লাখ মেট্রিক টন কমলা, মালটা, আপেল ও আঙুর আমদানি। চট্টগ্রাম কাস্টমসের রেকর্ড আয়। এই ছিল ভোরের সময়ের পর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা সিংজি। ধন্যবাদ যশোয়া। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।